দেখো চেক করে দেখি ওয়েস্ট ছিল ওয়েস্ট ছিল আগের ক্লাসে ওই মিক কি করেছিল ধরো আচ্ছা তোমরা আগের ক্লাসটা করেছিলে সবাই আগের দিনকে আমি শুরু করেছিলাম লিডিপি শুরু করেছিলাম অল্প শুরু করেছি পুরোটা এখন পুরো পরিষ্কার করা হয়নি আচ্ছা অনলাইনে শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার ঠিক আছে তো দেখা যাচ্ছে তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আগের দিনকার জিডিপি শুরু করেছিলাম অল্প শুরু করেছি কিছু হয়নি এখন তেমন আচ্ছা হয়নি বলা ভুল হয়েছিল কিছুটা আচ্ছা জিডিপি কাকে বলছিলাম আমি ফুল ফর্ম চাইনি আমি ফুল ফর্ম আমি অ্যাকচুয়ালি ডেফিনিশন চেয়েছি ডেফিনিশন মানে আমি জাস্ট মূল ভাবটা বলতে চেয়েছি হ্যাঁ বলো একটি অর্থনৈতিক বছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত সমস্ত বস্তু ও সেবার অন্তিম মূল্যকে ধরা হয় জিডিপি তাহলে জিডিপি তাহলে কাকে বলছে কাকে ভালো করে বোঝো মানে কত বুঝে যাবে ইকোনমিক্স বুঝে নাও তাহলে এমনি এমসিকিউ দেখলে অ্যান্সার বলে দিতে পারবে বুঝতে পারলে না বুঝলে তুমি হাজারো এই এখন তুমি দেখো না প্রচুর বই আছে এখন যেমন ইকোনমিক্সের প্রথম বাংলার একটা বই তুলে নেবে তোজাম্মেল হোসেন বুঝছো আচ্ছা তারপর তোমার সাঁতরার আছে অ্যারিয়েন্টের আছে প্রচুর বই আছে ইকোনমিক্সে তুমি ইকোনমিক্সের বই তোলো মাথা খারাপ হয়ে ইকোনমিক্সের বই পড়তে হবে তুমি ইংলিশ ভার্সানে আছে এবার কথা হচ্ছে বুঝে নাও বুঝে নিলে এমনি দেখবে জিডিপি ফিরিপি কিছুই নাই বহুত সোজা শুধু খালি কঠিন করে ভাবলে তুমি কঠিন করে ভাবছো কঠিন কিচ্ছু নেই ফালতু জিডিপি ফালতু পরিষ্কার একটা অর্থনৈতিক বছরে পুরো দেশের অভ্যন্তরে সমস্ত বস্তু আর সেবার অন্তিম মূল্যকে বলা হয় জিডিপি কি বললাম এবারে এটা তো টেকনিক্যাল টার্ম গেল আমি পরিষ্কার বলি বলা হচ্ছে দেশের অভ্যন্তরে মানে আন্দামান নিকোবর ইনক্লুড হবে হ্যাঁ কিনা আন্দামান নিকোবর তো আমাদেরই না দেশের অভ্যন্তরে মানে ভারতের মেন গ্রাউন্ডে মানে মেন এর মধ্যে নাকি ল্যান্ডের মধ্যে নাকি বাইরে লাক্ষাদ্বীপ পড়ে আছে এধারে আন্দামান নিকোবর পড়ে আছে এগুলো তাহলে দেশের মধ্যে হবে না মানে দেশের তো এগুলো সব ইনক্লুড করে একটা অর্থনৈতিক বছরে দেশের অভ্যন্তরে সমস্ত বস্তু আর সেবা অন্তিম মূল্য বুঝছেন বস্তু আর সেবার অন্তিম মূল্য কিরকম যেমন ধরো তুমি দুনিয়ায় যা দেখছো না হয় বস্তু আর নয় সেবা তুমি ইকোনমিক্সে যাই ঢোকাও না কেন তুমি হয় বস্তু পাবে আর নয় সেবা পাবে যেমন এই ল্যাপটপটা বস্তু না সেবা যা তুমি টাচ করতে পারবে মানে ফিল করতে পারবে সেটা বস্তু সরি যা টাচ করতে পারবে সেটা বস্তু আর যেটা ফিল করতে পারবে সেটা সেবা যেমন আমি তোমাদের পড়াচ্ছি সেবা হয়তো আমি কেন দিচ্ছি না মানে আমি হ্যাঁ পিডিএফ যদি তোমাকে দিয়ে দিই সেটা হয়তো বস্তু কিন্তু বাদ বাকি যেটা পেলে তুমি সেটা কিছু পেলে তুমি হাতে কিছু পেলে না তোমার মনে হলো যে হ্যাঁ আমি পড়ে নিয়েছি তোমার ফিল হলো হ্যাঁ যেটা সেবা তো যে কোনো দুনিয়ায় দুরকমই জিনিস হয় বস্তু হবে আর নয় সেবা হবে তো ওই বস্তু আর সেবার অন্তিম মূল্যকে বলা হয় জিডিপি কোনো এক অর্থনৈতিক বছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত সমস্ত ল্যাপটপ এই আমাদের দেশের ভেতরেই তো উৎপাদন হচ্ছে যাই বলো খাবার দাবার যাই যা আছে সমস্ত কিছু আমাদের দেশে উৎপাদন হচ্ছে সেই উৎপাদিত বস্তুর লাস্ট মূল্যটা যেটা হবে যেমন ধরো আমি আগের দিনও বলেছিলাম যেমন ধরো তুমি গম চাষ করবে গম থেকে তৈরি হলো ময়দা থেকে তৈরি হলো ধরো সিঙ্গারা তুমি এখানে কার দাম ইনক্লুড করবে জিডিপিতে গমের ময়দা আর সিঙ্গারা লাস্ট দাম অন্তিম মূল্য আমরা সবসময় এখানে অন্তিম মূল্য নিয়ে চর্চা করবো যেমন আমি তোমাকে এবারে একটা বলি ধরো আমাকে দেশের অভ্যন্তরে বলেছে তো ধরো দেশের অভ্যন্তরে ধরো কিছু জিনিস উৎপাদন হচ্ছে যেমন ধরো ল্যাপটপ ডেল ল্যাপটপ হয় ডেল ধরো আমাদের দেশে উৎপাদন করছে ধরো 500 টাকা এটা বিদেশি না দেশি ধরো দেশি ধরে তাহলে সোজা একটা দেশি বিদেশি বোঝা যায় না জিও ধরো এখানে 500 টাকা উৎপাদন হচ্ছে তোমাদের দেশে আচ্ছা টাটা ধরো উৎপাদন করছে ধরো কেউ ধরো উৎপাদন 400 টাকার মতো হ্যাঁ স্যামসাং উৎপাদন করছে ধরো 200 টাকা ঠিক আছে আর আমাদের দেশের কোন নাগরিক ধরো হরি চলে গেছে বিদেশ চলে ধরো দুবাই চলে গেছে
জমিতে হরি ইনকাম করছে ধরো 100 টাকা 100 100 টাকা। এবারে বলো দেশের জিডিপি কিরকম, দেশের জিডিপি কিরকম ক্যালকুলেট করা হবে? দেশের জিডিপি তুমি কি ধরবে এখানে? দেশের অভ্যন্তরে কারা কারা আছে, সে যদি বাইরের বিদেশিও থাকে কিছু অসুবিধা নেই। জিও আমাদের দেশের অভ্যন্তরে আছে। উৎপাদন আমাদের দেশের অভ্যন্তরে উৎপাদন হচ্ছে, এইটা আমাদের দেশের বর্ডার। দেশের বর্ডারের ভেতরে উৎপাদন কত রকমের হচ্ছে, দেখো জিও উৎপাদন করছে দেশের অভ্যন্তরে, টাটা উৎপাদন করছে দেশের অভ্যন্তরে, স্যামসাং উৎপাদন করছে দেশের অভ্যন্তরে, উৎপাদন করছে অভ্যন্তরে। কিন্তু তো বলে আমাদের জিডিপি কত হবে এখানে? জিডিপি বলি কত হবে? 5 4 9 1100, 1100 আমাদের জিডিপি। এইবারে জিডিপির একটা ভাই আছে যাকে বলে জিএনপি। কি হয় এখানে? জিএনপি কি বলছে? জিএনপি কিছুই না, বলছে জিএনপি এটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে মোট অভ্যন্তরীণ উৎপাদন। আর এটা জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। জাতীয় উৎপাদন বলছে আমাদের ঘরের ভিতরে যে বৈদেশিক যেগুলো আছে না ওগুলোকে বার করো, আর বাইরে আমাদের ঘরের বাইরে যে দেশীয় জিনিসগুলো আছে সেগুলো ভেতরে ঢোকাও। মানে হরি আমাদের এই বিদেশে কাজ করতে চলে গেছে কিন্তু টাকা তো আমাদের দেশেই পাঠাচ্ছে। তো আমরা এখন হরিকে ইনক্লুড করবো আর স্যামসাংকে বাইরে বের করবো। স্যামসাং আমাদের দেশে নয়, কত করে স্যামসাং তো বিদেশে। তো স্যামসাং যে 200 টাকা উৎপাদন করছে, উৎপাদন আমাদের দেশে করছে ঠিক কথা, টাকা তো নিয়ে চলে যাবে না একটা সময়। এবার কথা হচ্ছে তাহলে আমার এটা তো বেরিয়ে যাবে, স্যামসাং বেরিয়ে যাবে, হরি ঢুকবে। তার মানে এখানে কি আসছে, তাহলে কত হবে? টাকা। মানে নরমালি দাঁড়াচ্ছে কি, আমি যদি জিএনপি দেখি তাহলে জিডিপি থেকে আমি কি করব, আমি হরিটা ইনক্লুড করব আর স্যামসাংটা বাদ দেব, তাই তো বলছে। তাই তো নাকি? জিডিপি কত আছে? 1100। হরিটা যদি ইনক্লুড করি, হরি কত? 100 আর স্যামসাং এর 200 বাদ দিয়ে দাও। এবার বললেও ধরো 1000 আচ্ছা। বলো এটা বলে ডিসপোজেবল ইনকাম, মানে শুদ্ধ আয় একরকম দেখতে গেলে। ডিসপোজেবল তুমি বাংলা যদি বলো নিষ্পত্তিযোগ্য আয়, বহুত কঠিন টার্ম হয়ে যাবে। মনে রাখো তুমি শুধু একটু মনে করো ডিসপোজেবল ইনকাম, বা পরিষ্কার করে আরো যদি ডিসপোজেবল ইনকাম পড়ে না, তুমি শুধু একটু মনে রাখো জিডিপিতে আমাদের বাইরের যেটা আছে, বাইরের যেটা সেটা ইনক্লুড হয়ে যাবে, আমাদের আমাদের দেশের যেটা সেটা ইনক্লুড হয়ে যাবে, আর বাইরের যেটা আমাদের দেশে পড়ে আছে সেটা বাদ হয়ে যাবে। বুঝছো? এটুকু মাথায় রাখো। কিসে? জিডিপিতে আমাদের দেশের অভ্যন্তরে যত উৎপাদন হচ্ছে সমস্ত উৎপাদন ইনক্লুড হবে। ঠিক আছে? সে বস্তু হতে পারে, সেবা হতে পারে, যাই হবে, তার লাস্টের অন্তিম মূল্যটা সব ইনক্লুড করে দিই, যেটা হবে সেটা জিডিপি। আমাদের জিডিপি এখন প্রায় 4 ট্রিলিয়নের কাছাকাছি। নরেন্দ্র মোদী বলেছে 2025-এর মধ্যে 5 ট্রিলিয়ন হয়ে যাবে। ট্রিলিয়ন 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 মানে পড়াশোনা লাগে, ঠিক আছে? আমাদের আমাদের হ্যাঁ এটা লিখে নিয়েছো তোমরা কেউ? না সব পাস করেছো। আচ্ছা তোমরা বসো তো, গল্প শুনছি, লিখো তো কি বুঝতে পেরে গেছি। আচ্ছা লিখে নাও। আরে তুমি এখন বুঝতে পারবে, বাড়িতে গিয়ে 2 দিন পড়া ছেড়ে দাও, সব ভুলে যাবে। আচ্ছা আচ্ছা এটা হরি। আচ্ছা এইচটা যেটা, এটাকে লিখো হচ্ছে ফরেন, সরি এরকম মামা লিখো ডোমেস্টিক ইন ফরেন, মানে ঘরের অথচ বাইরে আছে। আমাদের ঘরে হরি তো আমাদের ঘরে আছে বাইরে, তাই ডোমেস্টিক ইন ফরেন। আর এস মানে স্যামসাং ফরেন কিন্তু আছে ডোমেস্টিক, মানে বিদেশের আছে ঘরে। হ্যালো আচ্ছা কি বলছিলাম? ট্রিলিয়ন। আচ্ছা লিখে নাও, অনলাইনে লিখে নাও, ওটা লিখে নাও। হ্যালো এবারে বলছে নরেন্দ্র মোদী বলেছে 2025-এর মধ্যে আমাদের জিডিপি হয়ে যাবে 5 ট্রিলিয়ন। 5 ট্রিলিয়ন অনেক বড় সংখ্যা। ট্রিলিয়ন কিরকম হয় ট্রিলিয়নটা একবার দেখে। আচ্ছা এটা হয়ে গেছে তো? নাহলে ভিডিও থাকবে, ভিডিওতে হালকা করে ওখানে দাঁড় করাবে, পজ করবে, টুকে নেবে, তারপরে আবার ছেড়ে দেবে। আমরা আমাদের ভারতীয় লোক দুটো সংখ্যা করে চলবে, মানে 2 2 0 করে নিয়ে চলবে। সব ধরো এটা 1000, 10,000,
লাখ 10 লাখ কোটি হয়ে গেছে। আমরা দুটো সংখ্যা নিয়ে চলি, এবার কমা কমা দুটো সংখ্যা নিয়ে চলবে, আর বিদেশিরা তিনটে সংখ্যা নিয়ে চলবে। হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। এর আগে কত বলেছে? 5 তো 5 এইটা আছে 5 ট্রিলিয়ন। হ্যাঁ দেখো কত হয়, মানে তোমার ভারতীয় অনুযায়ী লাগাতে থাকো। আমরা দুটো সংখ্যা করে চলি, তখন তুমি এখানে দেখো এই সংখ্যাটার আগে একটা সংখ্যা লাগিয়ে দিলে 1000 হয়ে যাবে, এর আগে একটা লাগিয়ে দিলে 10,000 হয়ে যাবে। তুমি কমা কমা করে আমরা দুটো সংখ্যা নিয়ে চলি, আর এরা চলে হচ্ছে তিনটে সংখ্যা নিয়ে, বিদেশিরা তিনটে সংখ্যা চলে। তো ডলার, এটা ডলার, এটা টাকা নয়, এটা ডলার। 5 ট্রিলিয়ন ডলার। এই ডলারকে তুমি আবার 1 টাকা মানে 80 ডলার, সরি 1 ডলার মানে 80 টাকা, কমকে 80 টাকা, 80 টাকা 181 মতো চলছে, গুগলে দেখলে বুঝতে পারবে। এটা ডলার, এটা টাকায় ভাবো না, রুপিতে ভাবো না, এটা ডলারে আছে। 5 ট্রিলিয়ন ডলার, বুঝতে পারলে? তো এটা হচ্ছে আমাদের জিডিপি। ভাবা কত ঘাবড়ানোর কিছু নেই। চায়নার জিডিপি না 19 ট্রিলিয়ন, আর আমেরিকা প্রায় 35-36 ট্রিলিয়নের কাছাকাছি। 5 ট্রিলিয়ন হতে, তাও 25-এ হবে না, হয়তো 5 ট্রিলিয়ন, 26 লেগে যাবে। এখন তো আমাদের কত 4.5 এই বছরের জিডিপি এসছে কত 4.6 4.6 না 4.5 একটা ট্রিলিয়ন। চায়নার জিডিপি, চায়নার এখন বেড়ে গেছে, ও তো আমি 22-এর কথা বলছি, 19 ট্রিলিয়ন এখন বেড়ে গেছে। আর এও আমি ইউএসএ যেটা বলছি 35 ট্রিলিয়ন। এবারে জিডিপি, এবারে কি বলে, এবারে জিডিপি বুঝলে, জিএনপি বুঝলে, জিডিপি ভালো না জিএনপি ভালো? কারণ কি? এবারে সবচেয়ে বড় জিডিপি, এক সেকেন্ড, জিডিপির তো পুরো পয়সা আমাদের কাজে আসছে না। জিডিপি স্যামসাং তো নিয়ে চলে যাচ্ছে টাকা, স্যামসাং তো টাকা নিয়ে চলে যাবে, তাও জিডিপি কেন ভালো? সেটা 100 টাকা নিয়ে আসছে, স্যামসাং 200 নিয়ে চলে গেল, আর ও নিয়ে আসছে 100। তো নর্মাল দেখতে গেলে আমাদের টাকা লাগছে তো ঠিক কথা মানছি, কিন্তু আমাদের 200 টাকা তো বেরিয়ে যাচ্ছে, তাহলে একরকম নর্মালি তো আমি সেটাই, আমি এবারে আমি বলি জিডিপি এই জন্য ভালো। জিডিপি তোমার হয়তো দেখতে মনে হচ্ছে যে আমাদের এখান থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু স্যামসাং যখন এখানে ফ্যাক্টরি ফেলবে না, তখন সে ওয়ার্কার কোথা থেকে নেবে? এখান থেকে নেবে। ল্যান্ড কোথাকার কিনবে? এখান থেকে নেবে। ইন্টারেস্ট কোথাকার নেবে? এখানকার ব্যাংকে নেবে। তো সমস্ত কিছু এখানকারই নেবে, প্লাস প্রফিট ট্যাক্স এখানকার দেবে। এই সমস্ত যে ফোন কেন, ফোনে তো ট্যাক্স থাকে, তো ট্যাক্সগুলো কোন সরকার নেবে? স্যামসাং ওই দক্ষিণ কোরিয়া সরকার নেই না, আমাদের এখানকার। বুঝতে পারলে? তো জিডিপি এই দিক দিয়ে ভালো যে জিডিপি টাকা হয়তো চলে যাচ্ছে বাইরে, ঠিক, কিন্তু প্রোডাকশন আমাদের দেশে হচ্ছে, ফলে তোমার দেশের রোজগার বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়বে। তো এরকম নরমাল আছে। এবারে কথা হচ্ছে এই যে জিডিপি জিএনপি, এবার আমি একটা বলি জিডিপিতে কি করবো। ধরো এই যে মার্কারটা ধরো আমি যদি দেখি জিডিপি, ধরো এই মার্কারটা সবসময় তৈরি হচ্ছে। এই মার্কারটা যদি আমি, এটা কত সাল? 24 সাল তো, 2021 সালে, 2021 সালে যা দাম ছিল 2024 সালে নিশ্চয়ই সেম দাম নেই। এবারে আমি একটা জিনিস দেখি, ধরো ছক বানান, ধরো এটা কি সাল? 2024 তো, 2021 ধরি। 2021-এ ধরো এই মার্কার বানানো হচ্ছিল ধরো 50টা। তখন এই মার্কারের দাম কত? হ্যাঁ 20 টাকা। 20 টাকা ধরে এখন, আগে তাহলে আগে তো কম ছিল নিশ্চয়ই, ধরো 15 20 ধরি, 10 ধরি, 10 সবচেয়ে ভালো, 10 ধরে সুবিধা, 10। তাহলে তখন জিডিপি কত ছিল? 50-এ 2022-এ দেখো 2022-এ জিনিস দেখো
2021-এ এই মার্কার ধরো 50টা মার্কার তৈরি করা হয়েছিল, যার প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 10 টাকা করে। তো তখন আমার এই মার্কারের যে জিডিপিটা তৈরি হয়েছিল সেটা যেমন 500 টাকা। 22-এ 40টা মার্কার 15 টাকা করে হলে 600 টাকা। তুমি এখানে দেখো, এখানে 2023-এ এখানে একটা জিনিস দেখো, জিডিপি বাড়ছে, কিন্তু প্রত্যেক বছর জিডিপি বেড়ে চলেছে। 50 থেকে 500 থেকে 600 থেকে 700 থেকে 1000 জিডিপি তো বাড়ছে, ভালো। প্রোডাকশন কমে যাচ্ছে, জিডিপি বাড়ছে না, দাম বাড়ছে। দাম বাড়ছে তার জন্য জিডিপি বাড়ছে। তো আমি এখন যদি দেখতে যাই, তো এরকম দেখতে গেলে, ওই অনুযায়ী দেখতে গেলে তো আমাদের এখন 30-35 ট্রিলিয়ন হয়ে যাবে। তাও 5 ট্রিলিয়নে পড়তে 5 ট্রিলিয়ন এখন ঢুকছে না, কেন? কেননা আমরা যে দামটা ধরছি না, সেটা এই মানে এই প্রত্যেক আমরা যদি এগুলো কি দাম যে বাড়ছে, এগুলো কি মুদ্রাস্ফীতি জুড়ে 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 দাম বেড়ে চলেছে। প্রত্যেক বছর দাম কিছু না কিছু জিনিস, প্রত্যেক জিনিসের দামই বাড়ছে প্রত্যেক বছর। প্রত্যেক বছর যে দাম বেড়ে চলেছে না, অ্যাকচুয়ালি জিডিপি বাড়ছে, জিডিপি বাড়ছে না, দাম বাড়ছে। অ্যাকচুয়ালি প্রোডাকশন, জিডিপির মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, প্রোডাকশন কত হচ্ছে। তো প্রোডাকশন এখানে বাড়ছে, কোথায় প্রোডাকশন কমছে, দাম বাড়ছে। তাহলে আমাকে এই যে জিডিপিটা তৈরি হয় না, এটা হচ্ছে দেখতে যে হাতির দাঁতের মতো, দেখতে একরকম। তো এই জিডিপিটাকে বলা হচ্ছে নমিনাল জিডিপি, যেটা চোখে দেখা যায়, জাস্ট কিছু না, দাম যেই বছরের দাম সেই বছরের সাথে জোড়ো যে জিডিপি পাবে সেটা নমিনাল জিডিপি। আমাদের নমিনাল জিডিপি এখন বহুত, নমিনাল জিডিপি কেউ দেখেন না। এটা এটাকে বলে নমিনাল জিডিপি। তোমরা কেউ চেও না যে এগুলোর বাংলা টার্ম বলবে, জীবনে বাংলা টার্ম পরীক্ষা আসে না, বুঝতে পারলে? আর যদি সাইডে বাংলা টার্ম চলেও আসে না, তো সাইডে ইংলিশটা আমরা দেখে নেবে, কারণ ইংলিশ আমরা সবচেয়ে বেশি লং টার্মের জন্য আমাদের জন্য হেল্পফুল। বাংলা টার্ম জীবনে আসে না। আর নাম মাত্র জিডিপি, নমিনাল নাম মাত্র জিডিপি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি লিখবে কখন, আমি বলছি দেখো। তো এ তো দেখতে গেলে তো জিডিপি বাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি জিডিপি বাড়ছে তোমাদের দেশে, জিডিপি বাড়ছে ঠিক কথা, কিন্তু দেশে তো প্রোডাকশন কমে যাচ্ছে না। প্রোডাকশন কমে যাওয়া মানে তোমার দেশ থেকে অনেক কিছু জিনিস নষ্ট হয়ে যায়। তোমার দেশে যখন প্রোডাকশন হবে না, তোমার দেশে তখন প্রোডাকশন কেন হয়? দেশে জমি ঠিকঠাক নেই, ইন্টারেস্ট ঠিকঠাক পাওয়া যায় না, লেবার ঠিকঠাক পাওয়া যায় না, এসব জিনিসপত্র থাকে না, মানে এনভায়রনমেন্ট ওরকম নেই না। তুমি ভাবো না, এখানে তোমাকে 50 লোককে ঘুষ দিয়ে দিয়ে করে যদি একটা ফ্যাক্টরি তুমি খুলতে চাও, এখানে থানায় যাও, এনওসি করাও, মুখে ঘুষ দাও, এত যখন ঘুষ দিতে চাইবে এখানে ফ্যাক্টরি করতে। ফ্যাক্টরি যদি না করতে চায়, প্রোডাকশন হবে না। প্রোডাকশন না করতে গেলে তোমার জিডিপি, প্রোডাকশন কমে যাবে। জিডিপি হয়তো দেখতে গেলে তোমার দাম বাড়িয়ে বাড়িয়ে তোমার জিডিপি বেড়ে গেছে প্রচুর, কিন্তু প্রোডাকশন তো কমে গেছে। তো প্রোডাকশন কমে গেছে মানে তোমার দেশের মানে তোমার ওই এই জায়গার এনভায়রনমেন্ট ভালো না, ফ্যাক্টরি খেলার জন্য কে ফ্যাক্টরি ফেলতে আসবে এখানে? মানে এখানে যদি ফ্যাক্টরি না তৈরি হয়, না তো তোমার ওয়ার্কার মানে কাজ পাবে, আর না তোমার মানে এমপ্লয়মেন্ট পাবে। তো এমপ্লয়মেন্ট না পেলে তো কোথায় রোজগার, তোমার কোথায় থাকবে? রোজগার থাকবে? থাকবে না। তো জিডিপি অনেক কিছু, নমিনাল জিডিপি থেকে কিছু বোঝা যাবে? বোঝা যাবে না, বেকার। এইবারে আসে, তাহলে আমি যদি এখানে একটা কাজ করি, আমি প্রোডাকশন প্রত্যেক বছর দেখবো, কিন্তু আমি একটা দাম এক বছরে ফিক্স করি। মনে করো 2021-এর দামটাকে আমি ফিক্স করে দিয়েছি, যত প্রোডাকশন হবে সমস্ত এই দামের উপর দেখা হবে। যেমন ধরো এবছরে জিডিপি কত হবে? 500। এবছরে জিডিপি কত হবে? 400। দেখো 40-এর সাথে প্রোডাকশন যা আছে ঠিক আছে, কিন্তু দামটা এই দামটা ধরা কত হবে? 400। এবার কত? 30 হাজার 10, 300। 25 হাজার 10 করলে 250। কোথায় জিডিপি পাচ্ছি? 500, 400, 300, 250 জিডিপি কমছে। এই জিডিপিটাকে বলছে রিয়াল জিডিপি। বুঝলে? এটা নমিনাল, এটা রিয়াল। তো জিডিপি কমছে, তো তার মানে প্রোডাকশন কমে যাচ্ছে। তো আমাদের যে 5 ট্রিলিয়নের জিডিপি না, 5 ট্রিলিয়ন না, 4.5 ট্রিলিয়ন, 4.5 ট্রিলিয়ন জিডিপি রিয়াল জিডিপি, নমিনাল না। নমিনাল কত আরো বেশি হয়ে যাবে, কারণ প্রত্যেক বছর দাম তো বহুত বেড়ে চলেছে। সেই দাম জুড়লে অনেক টাকা হবে। তো আমাদের যে 4.5 ট্রিলিয়নের যে জিডিপিটা, ওটা হচ্ছে তোমার ইয়ে। আর আমাদের যে এই যে বেস ইয়ার, এই যে বছরে এই দামটাকে ফিক্স করে দেয় না, সেই বছরটাকে বলা হয় বেস ইয়ার। এখানে আমি যেমন বেস ইয়ার দেখাচ্ছি 2021, আমাদের দেশের যে বেস ইয়ারটা ধরা সেটা 2011 দাম। এটা বেস ইয়ার ধরা, লিখে নাও। বুঝলো না? আমাদের 2011 বারে বেস ইয়ার ধরে, মানে 2011 বারে যে কোনো জিনিসের যা দাম ছিল সেই দামটাকে ধরে তার প্রোডাকশনের সাথে গুণ করে বসানো হয় জিডিপি কত হচ্ছে, সেই দেখে বার করা হয় যে 4.5 ট্রিলিয়নের জিডিপি হচ্ছে। বুঝলো? হ্যালো, এই তো বললো স্যার।
বলো বলো ফুলা নিয়ে চলে গরম মাস সহ্য করা যাবে না। হ্যাঁ বেস ইয়ারকে ধরে তুমি যখন প্রোডাকশনের সাথে গুণ করে দেবে যেটা পাবে ওটা রিয়েল জিডিপি। আর প্রত্যেক বছরের দাম আর প্রত্যেক বছরের প্রোডাকশন সেটা দুটো গুণ করলে যেটা পাবে সেটা নমিনাল জিডিপি। ঠিক আছে, তোমরা ছকটা বানিয়ে রাখো। বলো ফটাফট লেখো। মেন্স কি করে লিখবে তোমরা? এসে তো সময় পাবে না, প্রচুর জরুরি মেন্স দিলে তো নাকি কে কি বল মেন্স কি দেবে? হ্যালো এই আমার প্রশ্ন আছে। আর এক রকমের জিডিপি, জিডিপি তোমরা দুরকম পেলে, একটা নমিনাল পেলে একটা রিয়াল পেলে, আর এক রকমের জিডিপি যেটা কিছুই না, যেটা হচ্ছে বলি পিপিপি জিডিপি মানে পারচেজিং পাওয়ার প্যারিটি, মানে ক্রয় শক্তি সামর্থ্য, মানে একরকম তোমার কেনার ক্ষমতা কতটা। মানে আমি নর্মাল বলি, এটা বোঝার আগে তুমি একটা জিনিস লিখে নাও, লিখে নাও বলছি, বুঝে নাও। তো ধরো তোমাকে ধরো 10,000 টাকা দিন, যে যাও 10,000 টাকা নিয়ে তুমি বারাসায় থাকো, মান্থলি 10,000 টাকা করে দেবো, বারাসায় থাকতে হবে তোমাকে এখানে। আর আরেকজনকে দিলাম 10,000 টাকা, তাকে দিলাম যাও দিল্লিতে যাও, 10,000 টাকা নিয়ে তুমি দিল্লিতে থাকবে। হ্যাঁ, 10,000 টাকা ফার্স্ট ফুঁকে দেবে কে? দিল্লি হয়ে আছে। কেন? জিনিসপত্রের দাম বেশি, ওখানে হু করে খরচ হয়ে যাবে। তো হ্যাঁ, এবারে কথা হচ্ছে 10,000 টাকা আমি তোমাকে দিলাম এখানে ভারতে থাকো তুমি 10,000 টাকা নিয়ে, আর ওই 10,000 টাকা নিয়ে আমেরিকায় থাকো, খরচ করে ভোগ করবে। তার মানে ক্রয় শক্তি সামর্থ্য কার বেশি, মানে কে জিনিসপত্র বেশি কিনে নেবে। এই 10,000 টাকায় সবচেয়ে জিনিসপত্র বেশি কিনে নেবে যে বারাসাতে আছে, সেই বেশি কিনে নেবে না। এবার কথা হচ্ছে তাহলে সামর্থ্য কার বেশি আছে, এই ক্রয় শক্তি সামর্থ্য কার বেশি, যে বারাসাতে আছে, মানে যে সবচেয়ে বেশি ইনফেরিয়ার লেভেলে থাকবে তার হচ্ছে সবচেয়ে বেশি সামর্থ্য সবচেয়ে বেশি হবে। তো পিপিপি জিডিপি বের করার একটাই নিয়ম আছে, যে দেশের পিপিপি জিডিপি বের করবে সেই দেশের জিডিপি উপরে, আর যার সাপেক্ষে বের করবে সেটাকে নিচে। মানে যেমন তুমি বলি, ধরো আমাদের সাথে ইউএস এর পারচেজিং মানে পিপিপি জিডিপি হচ্ছে 1:7 রেশিওতে আছে, 17 1:17, মানে আমাদের দেশে 1 টাকায় যা পাওয়া যাবে ওদের দেশে 17 টাকায় যা পাওয়া যাবে, বুঝতে পারলে? সেরকম আর কি। হ্যাঁ, ইউএস। এটাও যদি আমি এটা ডেটাটা বলছি, এ তো রিসেন্ট ডেটা নয়, চেঞ্জ হয়ে গেছে, এখন হয়তো দাম বেড়ে আমাদের দেশের এই ভ্যালুটা যেহেতু একটু কমেছে, তার মানে 18 হয়ে গেছে, 18 বা 20 বিলিয়ন হয়ে গেছে। আর কোনো জানি না, দেখে নেবে বিপি জিডিপি ওটা। আরে এসব ডেটা পড়ে না পরীক্ষা, তুমি ভেবো না যে এইসব ডেটা পড়ে পরীক্ষায়, ডেটা পড়ে না পরীক্ষায়, জিওগ্রাফি ডেটা পড়ে, এতে ডেটা পড়ে। দেখো বলছে যে পারচেজিং পাওয়ার প্যারিটি কি বলছে, মানে ক্রয় শক্তি সামর্থ্য, ক্রয় শক্তি ক্ষমতা যেটা, সেটা কি বলছে যে দেশের জিডিপি বের করতে হবে সেটা উপরে বলে লাভ নেই।
প্রোডাকশন কেন যে দেশের সাপেক্ষে হবে তার জন্য তুমি জিডিপি উত্তর দেশের জিডিপি ধরো তুমি ইন্ডিয়া জিডিপি বের করবে কার সাপেক্ষে আমেরিকা সাপেক্ষে তাহলে ইন্ডিয়া জিডিপি নিচে আমেরিকা জিডিপি দিয়ে দেখবে 1:17 রেশিওতে চলে আসবে কারণ আমেরিকা জিডিপি বেশি ইন্ডিয়া জিডিপি কম এর উপর তো কমই আসবে না কাটাকাটি করলে ভাগটা করলে আর কি স্যার হ্যাঁ বলো বলছি এই এই পিপিপি জিডিপির এটা ফুল ফর্মটা আরেকবার বলুন না। পারচেজিং পাওয়ার প্যারিটি আর আই আরে ক্রয় শক্তি ক্ষমতা আর বাংলায় যদি বলে ক্রয় শক্তি ক্ষমতা বুঝলেন স্যার শেষেরটা বোঝা যাচ্ছে না আরেকবার বলুন পারচেজিং পাওয়ার প্যারিটি প্যারিটি পি এ আর আই টি ওয়াই প্যারিটি ঠিক আছে শুনতে পেয়েছো উক্ত দেশের জিডিপি বাই নিচে কি লিখেছেন স্যার একবার পড়ে বলুন যে দেশের সাপেক্ষে বের করতে হবে তার জিডিপি বুঝতে পারলেন আপনাদের বহুত খারাপ হ্যালো তাহলে উত্তর দেশের জিডিপি তুমি ফার্স্টে উত্তর ধরো তুমি আমাদের ধরো আমেরিকা জিডিপি বের করবে আমেরিকা জিডিপি উপর দিয়ে দেবে আর যার সাপেক্ষে বের করছো আমাদের সাপেক্ষে বের করছো বা চায়না সাপেক্ষে বের করছো তার জিডিপি হচ্ছে এই জিডিপিটা সবসময় কোনো দেশের একটা সাপেক্ষে বেরোবে এই জিডিপি কোনো নমিনাল জিডিপি ওই দেশের সাপেক্ষে না হলে কোনো দেশের সাপেক্ষে না নরমাল বেরিয়ে যাবে রিয়েল জিডিপি নরমাল বেরিয়ে যাবে কিন্তু পিপিপি জিডিপি বের করতে গেলে ফিরে যাবে তো বুঝতে পারছেন তাহলে জিডিপি আর নমিনাল আর রিয়েলের মধ্যে তফাৎ কি নমিনাল হাতির দাঁতের মতো দেখতে যেটা দিয়ে ওটা দিয়ে তো খায় না হাতি ভেতরে কিছু দিয়ে খায় তো রিয়েল জিডিপি ভেতরে থাকে রিয়েল তো যেটা যদি কোনো দেশ তুমি ভাবো যদি আজকে এলন আমাদের দেখবে এলন মাস্ক টেসলা মালিক ও বলছে ও কিরকম বলে আমি চায়নায় প্রোডাকশন করবো মানে টেসলার যে গাড়িগুলো হবে সেগুলো চায়নায় প্রোডাকশন করবো তার তৈরি হবে চায়নায় আর বেচবে ভারতে আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার কে আছে নীতিন গডকরি লাগিয়েছে 50% ট্যাক্স মানে তোমার ধরো 70 লাখের গাড়ি টেসলার গাড়ি 70 লাখের গাড়ি তো তুমি ভারতে এসে যখন বেচবে ওটা হয়ে যাবে 1,40,00,000 ডবল পুরো 100% ট্যাক্স সরি 50% 100% ট্যাক্স 100% ট্যাক্স লাগিয়ে দিয়েছে পুরো 1,40,00,000 কে গাড়ি কিনবে ওই গাড়ি এরকম মাস বললো যে এরকম কি ঠিক না সব জিনিস বলে ঠিক না তাহলে আমাদের দেশে প্রোডাকশন বানাবে তুমি চায়নায় আর বেচবে এখানে আর ওই চায়ের সরের মতো সরটা খেয়ে চলে আসতে পারে রাস্তা আজও তো তুমি এখানে করো এখানে প্রোডাকশন করো আমাদের দেশে প্রোডাকশন করো আমাদের দেশে প্রোডাকশন করলে কি দেশে ওয়ার্কার আমাদের থেকে তুলতে হবে তো দেশের রোজগার বাড়বে তো এই জিনিসটা তুমি করবে না নাও তো ট্যাক্স দাও এত ট্যাক্স দিয়ে গাড়ি কেনার আছে দেখি টেসলা মুখ শুকিয়ে চলে গেল এরকম হচ্ছে কাণ্ড বহুত মানে চায়নার পুরো দুনিয়ার সবচেয়ে প্রোডাকশন ভালো হচ্ছে চায়নাকে প্রোডাকশন হাব বলা ওখানে কারণ আছে চায়নার কারণ আছে কারণ আমাদের দেশে গণতন্ত্র তো ফলে আজকে যদি কোনো ওয়ার্কার স্ট্রাইক করে না এখানে ধরো কাজ করবো না ফ্যাক্টরি যাবো না স্ট্রাইক কেউ কিছু করতে পারবে না কেস যাবে কোর্টে যাবে এটা সেটা নেগোসিয়েশন কত রকমের কাণ্ড চায়না স্ট্রাইক করুক না ওই পুরো গ্রুপ ওয়ার্কারের পুরো গ্রুপ গায়েব হয়ে যাবে কতদিন খুঁজে পাওয়া যাবে না তারপরে তোমাদের আমি আগের ক্লাসে বলেছিলাম সেই ছিল না টিকটক যে চালাতো টিকটকের যে মালিক আলিবাবা কোম্পানির যে সিইও মানে আমাদের যেমন এরকম আছে মুকেশ আম্বানি আমাদের যেমন রিলায়েন্স জিওর মালিক মুকেশ আম্বানি ও আলিবাবার মালিক হচ্ছে জ্যাকমা সরকারের এগেনস্টে কিছু একটা স্টেটমেন্ট দিয়েছিল তারপর দিন থেকে আজ পর্যন্ত জ্যাকমার কোনো খবর নেই অত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদের মুকেশ আম্বানি কিছু করে দিন না সর্বনাশ হয়ে যাবে তো পুরো দেশের আমাদের মুকেশ আম্বানি মানে বহু মানে পাকিস্তান কিনে না হয়তো কোনোদিন এরকম টাইপের এত টাকাও দেয় তাহলে ভাবো আর এই জ্যাকমা সে এত বড় একটা ইন্ডাস্ট্রি চায়নার মতো দেশে সে সরকারের উপরে জাস্ট কিছু কথা বললে গায়ে কিছু নেই তো এরকম কাণ্ড আছে তোমার মানে এরকম হয় তোমার হচ্ছে চায়না এই জিনিসটা চলে চায়না তো চায়নার ওয়ার্কার মানে আর সত্যি কথা বলতে গেলে চায়নার ওয়ার্কার মানে খুব স্কিল ওয়ার্কার ওদের দেশে যখন শোনে না যে এরকম কোচিং ইন্ডাস্ট্রি চলে
কোচিং টেস্ট মানে এই জন্য পড়ানো হচ্ছে বা এইসব জিনিসপত্র, তো ওরা ভাবে যে হ্যাঁ আমি আমাদের একটা অনেক দিন আগে একটা স্যারের ভিডিও দেখছিলাম, তো বলছে যে এই প্যানেল হয় না আমাদের ওই যে প্যানেল যেগুলোতে ডিজিটাল যে প্যানেল যেগুলোতে পড়ানো হয়, ওই প্যানেল কিনতে গেছে চায়না, ওর পড়াশোনা চায়না। তোমার বাড়িতে একটা জিনিস এমন দেখাও যেটা চায়নার নেই, কিছু না কিছু চায়নার আছে। এতটাই প্রোডাকশন একটা একটা বাইরের দেশের, মানে চায়না ভারতের একটা বাইরের দেশের ঘরে 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 তার প্রোডাক্ট আছে। তাহলে ভাবছো তার প্রোডাকশন কত মারাত্মক। এবার কথা হচ্ছে বলছে যে এই প্যানেল কিনতে গেছিল, প্যানেল বলে যে প্যানেল কিনতে, প্যানেল কিসের জন্য, প্যানেল কিসের জন্য হবে বলে পড়ানো হবে, পড়ানো হবে সরকারি স্কুলের জন্য কিন্তু না, কোচিং এর জন্য। হ্যাঁ কোচিং সরকারি স্কুলে পড়া হয় না, ওরা না ভাবছে যে সরকারি স্কুলে পড়া হয় না, আমাদের এখানে সরকারি স্কুলে পড়ছে রে, এইরকম টাইপের হচ্ছে চিন্তা ভাবনা হয়ে যায় হচ্ছে আমাদের এখানে। তো এই জিনিসটা হয় শিক্ষা, তুমি শিক্ষা যখন প্রাইভেট সেক্টরের হাতে চলে যাচ্ছে, যখন হচ্ছে না তখন মনে করো যখন কিছু না কিছু গাফিলতি হচ্ছে। সরকারি ক্ষেত্রে গাফিলতি হোক, মাঝে মাঝে তোমরা মিম দেখো সরকারি স্কুলের ম্যাডাম স্যার ঘুমিয়ে পড়েছে, এ হয়ে যাচ্ছে উল্টে যাচ্ছে, আমার জন্য জল নিয়ে আয়, কি আমার জন্য জল আনতে যাবে ম্যাডাম, এইসব কাণ্ড হচ্ছে। তো এই জিনিসগুলো তো বন্ধ হতে হবে না। তুমি একটা ভাবো, এই একটা সরকারি শিক্ষা যখন প্রাইভেট হয়ে যাবে না, তখন মনে করবে যে দেশ আস্তে আস্তে ডুবতে আরম্ভ করেছে, ঘুণ লেগে গেছে এরকম গোড়ায়, সেরকম হবে। যাই হোক হলো কাশি ভাই দেখো একটা অন্য কিছু দেখি, একটা জিনিস দেখি। আচ্ছা প্রোডাকশন মানে এই উৎপাদনে 4 রকমের ফ্যাক্টর, মানে উৎপাদন চারটের উপর বেস করে দাঁড়ায়। কি কি চারটে আমি আগের ক্লাসে বলেছি? লেবার, ল্যান্ড, এবং ক্যাপিটাল, আর কি আর মালিক, এন্টারপ্রেনিউর। এবারে কথা হচ্ছে এই চারটি জিনিসের উপর দাঁড়িয়ে থাকে হচ্ছে তোমার প্রোডাকশন। তুমি যা প্রোডাকশন এখানে তৈরি করো, তুমি যে কোনো জিনিস বানাও এখানে, এই চারটি জিনিস তোমার দরকার। আমি যদি একটা ল্যাপটপ তৈরি কারখানা খুলে ফেলি, লেবার দরকার আমার। লেবার মানে আরে লেবার মানে শুধু মজদুর নাকি না, ইঞ্জিনিয়ার এরকম লেবারই হয়। লেবার এই সেন্সে যে লেবার মানে শ্রমিক, শ্রমিক মানে যে কাজটা করবে না। তুমি একা তো আমি এরকম 400 ল্যাপটপ দোকান করে ফেলতে পারবো না, তার জন্য আমার দরকার একটা ল্যান্ড, জমি দরকার যেখানে আমি ফ্যাক্টরিতে ফেলবো, ক্যাপিটাল মূলধন দরকার, পয়সা না থাকলে আমি সব জিনিসপত্র কোথায় কিনবো, সব এই পাশে সার্ভার সব কিনবো কোথায়। এন্টারপ্রেনিউর মানে যে মাথা আর কি, যে উদ্যমী। এন্টারপ্রেনিউর মানে অ্যাকচুয়ালি উদ্যোক্তা আর কি, যে উদ্যোগটা নিয়েছে। ধরো আমি এখানে ফ্যাক্টরি ফেলবো, আমি এন্টারপ্রেনিউর হয়ে গেলাম। তো এই চারটি জিনিস দরকার। এই চারটি জিনিস থেকে যে জিনিসগুলো আসে, যেমন ধরো লেবারের জন্য, ধরো আমি নরমাল বলি, এখান থেকে এই করলে তুমি একটা ল্যাপটপের দাম নির্ধারণ করে দিলে যে ধরো এই ল্যাপটপটা এর দাম ধরো হতে পারে 40,000 টাকা, মনে করো 40,000 টাকা। এই টাকা এটা বেচবি, যেটা আছে সেটা হচ্ছে উৎপাদন করে যেটা পেয়েছি। এখন সরকার আমি বেচছি না, জাস্ট উৎপাদন করে আমি একটা দাম নির্ধারণ করে দিলাম যে এটা 40,000 টাকায় বেচা হবে। এইবারে কাণ্ড হচ্ছে সরকার আসবে না, ল্যাপটপ যেহেতু লাক্সারি জিনিস, চাপার উপরে 28% ট্যাক্স, সরকার ট্যাক্স লাগাবে। আমি ট্যাক্সের কথা আসছি না এখন, ট্যাক্সের আগে জাস্ট সরকার মানে কোম্পানিতে ল্যাপটপ তৈরি হয়েছে এবং কোম্পানির দাম ফিক্স করেছে 40,000। আচ্ছা এই দামটা ফিক্স হয় কার বেসিসে? কোম্পানি দেখবে যে আমার লেবারে এত খরচ হয়ে গেছে। ল্যান্ড মানে জমি কিনতে, জমি যেখানে ল্যান্ড কি কিনবো, সরকারি মানে যারা ফ্যাক্টরি খেলে না তারা ল্যান্ড কেনে নাকি, মানে জমি কেনে নাকি, তারা হচ্ছে ভাড়ায় নেয়। তুমি এখানে ধরো পড়তে আছো, ধরো এখানে ধরো বাই চান্স তুমি পড়তে আছো, তুমি মেসে ভাড়ায় তো থাকছো নাকি মেস কিনে নিয়ে ছুটবো? ভাড়ায় তো থাকবে না। সবচেয়ে বেশি সবাই যে যেখানে করুন তারা জানে যে আমি এখানে থাকবো না, আমি এখানে এসে প্রোডাকশন তৈরি করবো, একটা সময় চলে যেতে হবে। তুমি জমি কিনে কি করবো? আর তারপরে এখানকার জমি কিনবে তুমি, জমিতে আজকে বানানোর প্রবলেম, এ জমিতে কেস, ও জমিতে কেস, এ জমিতে কেস, সে জমিতে কেস, কেসের মানে বন্যা। তোমরা এই জমি কিনতে গেলে যার কাছে জমি কিনতে যাও না, পরে বেচবো, এখন বেচবো না, দাম বাড়ি পরে বেচছি, এইরকম কাণ্ড হবে। আর তুমি এখন তো দেখবে আমাদের এখানকার বেশিরভাগ জমি সংক্রান্ত বিবাদ তার ভাইয়ের মধ্যে। এখানে দেখবে জমি সংক্রান্ত আমার এই জমি এদিকে সরে চলে এসেছে, সেই জমি সেদিকে চলে গেছে, এখান থেকে এতটা বাঁধ আমার কেটে দিতে হবে, এত এইসব কাণ্ড চলছে। তো জমি এখানে কিনতে গেলে প্রচন্ড প্রবলেম আছে। তো তার জন্য কে জমি কিনতে চাই এখানে? ভাড়ায়। তো বেশিরভাগ প্রাইভেট যত রকমের কোম্পানি আসুক না সবাই ভাড়ায় নেয়। তো লেবারের জন্য তার খরচ হয়ে গেছে এত, তার ল্যান্ডে মানে জমি কিনতে এত খরচ হয়ে গেছে, ক্যাপিটাল মূলধন লেগেছে, তার জন্য মূলধন সে লাগিয়েছে, তার তো একটাই আছে, এটা একটা লাভ, প্রফিট। এটা কি না প্রফিট নেয়। তো সবকিছু জুড়ে তারা দেখলো যে এত যদি জুড়ে দিয়ে নি, তার জন্য আমার একটা ল্যাপটপের দাম হয় 40,000 টাকা। 40,000 টাকা যদি বেচি, ওই এখানে তুমি বলবে 40,000 টাকার মধ্যে লেবার কত পাবো? কম একটু বল, একটা ল্যাপটপ তৈরি হচ্ছে নাকি? কয়েক লাখ ল্যাপটপ তৈরি হচ্ছে, সেরকম দেখতে গেলে তো নর্মাল। আমি একটা বেসিসে বলছি, তাহলে
হচ্ছে এইটাকে বলা হয় ফ্যাক্টর কস্ট। কি বলে, এই যে দামটা এই চারটের উপর বেসিস, এই চারটের ফ্যাক্টরের উপর ভিত্তি করে যেটা ঠিক করা হলো যে দামটা, সেটাকে বলা হয় কি ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট, ফ্যাক্টর কস্ট। এইবারে কথা হচ্ছে, এবার সরকার আসবে। সরকার বললো ঠিক আছে এই ল্যাপটপ, তো ল্যাপটপের উপর তুমি 20% ট্যাক্স লাগিয়ে দিও। 20% ট্যাক্স মানে কত? 800 টাকা, সরি 8000 টাকা। 8000 টাকা মানে হয়ে যাবে 38 টাকা। ঠিক আছে, 38 টাকা। এবারে কোনো ল্যাপটপটা ধরো খুব গুরুত্বপূর্ণ ছিল, প্রত্যেকের মানুষের কাছে একটা ল্যাপটপ থাকা উচিত। আচ্ছা আমি ল্যাপটপও নয় একটু বেশি নিয়ে ফেলেছি, এমন কিছু বলো যেটা হচ্ছে তোমার সাধারণ মানুষের কাজে লাগে। ফোন ধরো, আচ্ছা ফোন, আচ্ছা ঠিক আছে, তাহলে দাম কেমন কমিয়ে দিতে হবে। ধরো ফোন ধরো 10,000 টাকা, তোমার মোবাইল 10,000 টাকা। 10,000, হ্যাঁ 10,000 এবারে 20% ট্যাক্স লেগে দেবে। ট্যাক্স লাগিয়ে দিলে কত হচ্ছে? 12,000 টাকা। ফোনের দাম এখন লেগেছে 12,000 টাকা ট্যাক্স লাগিয়ে। এবারে বলছে সরকার বলছে যে ফোন খুব গুরুত্বপূর্ণ জিনিস, সবার অনলাইন ক্লাস করা দরকার, তাই এখানে কিছু সাবসিডি দিয়ে দাও। সাবসিডি মানে সাবসিডি ছাড়, তাহলে কিছু ছাড়ও দিয়ে দাও। এটা সরকার দাম ঠিক করছে, এবার সাবসিডি ছেড়ে দাও। সাবসিডি দিলেও 1,000 টাকা সাবসিডি, ঠিক আছে 1,000 টাকা সাবসিডি, তাহলে এখন দাম হয়ে গেছে। এটা হচ্ছে তোমার ফাইনাল প্রাইস, বুঝতে পারলে? এইটাকে বলা হয় মার্কেট প্রাইস। এবারে এইটা হচ্ছে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। বলবে যে এবারে বলবে যে 1,000 টাকা কোথায় গেল? 1,000 টাকা ছাড় দেবো মানে কোম্পানি তো ছাড় দেবে না। সরকার বলে তুমি 12,000 টাকাই নেবে, কিন্তু 1,000 টাকা আমার কাছ থেকে নেবে, সরকার দিয়ে দেবে। সাবসিডির মানেই আলাদা। সাবসিডির মানে হচ্ছে ওই টাকা। ধরো একটা গ্যাস, আজকের এই যে গ্যাসগুলো আছে, গ্যাসের সাবসিডি দেয় ধরো 500 টাকা সাবসিডি দেয়। একটা গ্যাসের দাম ধরো হয়, ধরো আমি নর্মাল যদি 1100 টাকা গ্যাস ধরি, 1100 টাকা গ্যাসের মধ্যে ধরো যদি বলা হয় যে 300 টাকা সাবসিডি, মানে ওই 300 টাকা কি গ্যাস কোম্পানি পাচ্ছে না? পাচ্ছে, ওটা সরকার দিচ্ছে, তোমার হয়ে সরকার দিয়ে দিচ্ছে। তুমি কত দেবে? 800, আর বাদ বাকি 300 টাকা সরকার দেবে তোমার। বুঝছো? এমন নয় যে ওই টাকাটা কি কোম্পানি পাবে না, না, কোম্পানি 1000 টাকা দাম 1100 টাকা দাম নির্ধারণ করতে পারে, কোম্পানি 1100ই পাবে, কিন্তু বাদ বাকি ওই 300 দিয়ে দেবে হচ্ছে তোমার সরকার। বুঝতে পারলে? এবার কথা হচ্ছে এখানে কি হচ্ছে, তাহলে ফ্যাক্টর কস্টের সাথে এই এটা লাস্টে যে ফাইনাল দামটা, এটা হচ্ছে মার্কেট প্রাইস। মার্কেট তাহলে তুমি একটা জিনিস পেলে কি, তার ফ্যাক্টর কস্টের সাথে কি জুড়ছো? ট্যাক্স। আর ফ্যাক্টর কস্ট থেকে মাইনাস কি করছো? সাবসিডি। সাবসিডি বলেন তো, এই করে দিলে যেটা পাই না সেটাই হচ্ছে মার্কেট প্রাইস। কে বুঝতে পারবে আমাকে বলো, কার মাথায় ঢোকেনি এখনো বলো। বলো বলো বলো, কিছু না কিছু হচ্ছে তো না চোখের। স্যার আর একটাবার বলুন স্যার। হ্যাঁ আর একবার বলুন স্যার মার্কেট প্রাইস। দেখো ফ্যাক্টর কস্ট তোমরা বুঝতে পারলে। ফ্যাক্টর কস্ট কাকে বলে? ফ্যাক্টর কস্ট কে নির্ধারণ করে? কোম্পানি নির্ধারণ করে। ফ্যাক্টর কস্ট যে আমার ফ্যাক্টরিতে এত উৎপাদন হয়েছে, আমি তার উপরে এই এত টাকা দিয়ে, আমি যদি আমি আজকে এই কলমটাও বানাই, এই কলমটা দেখা যাচ্ছে যে 30 টাকা, ফ্যাক্টরি নির্ধারণ করে দিল যে এখানে 30 টাকা আমাকে দিতে হবে। এবার কথা হচ্ছে 30 টাকা ফ্যাক্টর কস্ট। এবার এই ফ্যাক্টর কস্টের সাথে সরকার কি জুড়বে? ট্যাক্স। সরকার ট্যাক্স জুড়ে দিল ধরো 5 টাকা, 20% কি 20% না, ধরো 10% ট্যাক্স জুড়েছে। 30 টাকা 10% ট্যাক্স মানে 3 টাকা, 3 টাকা 33 টাকায় বেচবে। সরকার ট্যাক্স জুড়ে দিল। এবার দেখা গেল যে এই পেনটার দাম হয়ে যাচ্ছে যে 33 টাকা, তো ঠিক আছে ট্যাক্স জুড়ে দিয়ে এত হচ্ছে, দেখা যাচ্ছে ঠিক আছে পেনটা তো খুব দরকারি, তাই কিছু সাবসিডিও দিয়ে দেয় সরকার, ঠিক আছে। তো এবার যদি না দেয়, না দেবে, সাবসিডি না দিলে না দেবে। সাবসিডি না দিলে শুধু ফ্যাক্টর কস্টের সাথে ট্যাক্স জুড়ে যে দামটা হবে সেটা মার্কেট প্রাইস হয়ে যাবে। কিন্তু যদি সাবসিডি দিয়ে দেয়, ধরো দেখা যাচ্ছে এটার দাম 30 টাকা, তো ফ্যাক্টর কস্ট নির্ধারণ করলো ফ্যাক্টরি যে 30 টাকা করে বেচতে হবে এটা। এবারে সরকার দেখলো যে সেখানে ট্যাক্স দেবো না, যেহেতু দরকারি জিনিস তাই ট্যাক্স দেবো, সাবসিডি দেবো উল্টে। সাবসিডি দেখা যাচ্ছে 10 টাকা সাবসিডি দিয়ে দিল, যাও দাম হচ্ছে তোমার ফ্যাক্টর কস্ট হচ্ছে 30 টাকা, আর এখানে ট্যাক্স বসাই ট্যাক্স 0 আর সাবসিডি দিয়ে দিল ধরো 10 টাকা। এখন দাম হয়ে যাবে 20 টাকা, তো 20 টাকা এখন এটা দাম হয়ে যাবে, এই 20 টাকাটা হয়ে যাবে মার্কেট প্রাইস। মানে মার্কেট এটা বলছে। তাহলে মার্কেট প্রাইসের ভেতরে কি মানে ঢুকে থাকে? ফ্যাক্টর কস্টের সাথে ট্যাক্সও ঢুকে থাকে, আর সাবসিডি যদি দিয়ে থাকে সাবসিডি। তো তুমি দেখো সাবসিডি যেটাতে নেই সেটাতে নেই, যেটাতে ট্যাক্স নেই সেটাতে নেই, আর যেটাতে সাবসিডি আছে সেটাতে আছে। তো আমাকে এই দুটোতে একসাথে লিখে রাখতে হবে না, আর যেটাতে নেই সেটা 0 করে দেবো। তো লিখে তো একসাথে রাখতে হবে। তুমি বলবে যদি, তুমি একটা জিনিস বলবে যে যদি
সরকার সাবসিডি দিতে চায় তাহলে ট্যাক্স বসাবে কেন? নরমাল তোমাদের মাথায় কিন্তু আসতে পারে যে সরকার যদি সাবসিডি দিতে চায় তাহলে ট্যাক্স কেন মানে বসাবে? ট্যাক্স দিলে তো আমাদের উপর বার্ডেন দিচ্ছ, তুমি বোঝা চাপিয়ে দিচ্ছ। সাবসিডি দেওয়ার মানে কি? হয় তুমি সাবসিডি দাও, ট্যাক্স দাও, তো দুটো তো একসাথে দিতে পারো না। যাই মাঝে মাঝে দেয় ইলেকশনের সময় বলে দেখাবে যে ট্যাক্স চাপিয়ে দিয়ে ও তার রোজগার করে নিল, সাবসিডি চাপিয়ে দিয়ে মানুষকে রেখে দিল যে আমরা ছাড় দিয়েছি, সরকার আমাদের জন্য অনেক কিছু ভালো কিছু করে। তো এরকম করে অনেক সময়, বেশিরভাগ হয় না, দুটো একসাথে কি করে হয়, বেশিরভাগ হয় না, নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে হয় না। কিন্তু আমি একটা মানে হাইপোথেটিক্যাল কেস মানে কল্পনা করতে পারি যে এরকম হতে পারে যদি হয়, তাই আমি একসাথে দুটোকে লিখে রাখি। ঠিক আছে, এটা তোমরা লিখে রাখো। এই মার্কেট প্রাইস সমান ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডি। ঠিক আছে, লিখে নাও। এটা লিখতে হবে না বাবা, এটা আমি একটা গরম নিই, এটাও লিখে নাও। বুঝছেন? হলো, এইবারে কথা হচ্ছে, এবারে আমি আবার ফিরে জিডিপিতে চলি। এবারে বলছে আমরা যে জিডিপি বার করি সেটা কোন জিডিপি বার করি? একটা কস্টের উপরে জিডিপি না মার্কেট প্রাইসের উপরে জিডিপি? অন্তিম মূল্য তাহলে কিছুই না, এই এমপির আগে জিডিপি লিখে দাও। জিডিপি এট মার্কেট প্রাইস সমান জিডিপি এট ফ্যাক্টর কস্ট মাইনাস ট্যাক্স মাইনাস প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডি। চলে, এইটা জিডিপির ফর্মুলা। এবার মনে মাথায় করে পরীক্ষায় যেটা আসে বাই চান্স এটাই আসে। বুঝতে পেরেছো? বলো, লিখে নিয়েছো না নিচেরটা জিডিপি মার্কেট প্রাইস। এবারে পরীক্ষায় উল্টে আসে, পরীক্ষায় আসে, পরীক্ষায় কি করবে এইটা জিজ্ঞেস করবে, জিডিপি এট ফ্যাক্টর কস্ট। কিছু না, উল্টে দাও, জিডিপি এট মার্কেট প্রাইস মাইনাস ট্যাক্স প্লাস সাবসিডি। হ্যাঁ, আর কিছুই না, গণিত তো মানে জিডিপি এট ফ্যাক্টর কস্ট এগুলোকে দেখলে চলে সমান জিনিস ধরে গণিত যেরকম করে তখন ক্লাসটা ছিল। তুমি ভাবো না, ফ্যাক্টর কস্ট যদি চাই আমাকে মার্কেট প্রাইস থেকে ট্যাক্সটা বাদ দিয়ে দিতে হবে, আর সাবসিডি যেটা ছিল যেটা সরকার ছাড় দিয়েছিল সেটা ঢোকাও, ঢোকার দূরে দিলে সেটা পাবো, সেটা ফ্যাক্টর কস্ট ট্যাক্স বাদ দিয়ে দিয়েছি, সাবসিডি জুড়ে দিয়েছি। হলো, পরীক্ষায় এটাও আসতে পারে এটাও আসতে পারে, একই জিনিস যে কোনো একটা মডেল হবে আপনাদের তৈরি করে দেবেন। হলো, এটা এটা জিএনপি তেও জিজ্ঞেস করতে পারে, সেম মার্কেট প্রাইস যেখানেই আসবে, যেখানে মার্কেট প্রাইস দেখবে না, মার্কেট প্রাইসে কিছু থাকবে, দুটোই জিনিস আছে, ফ্যাক্টর কস্টের সাথে ট্যাক্স মাইনাস হয়ে আছে, সরি ট্যাক্স জুড়ে আছে, আর সাবসিডি মাইনাস হয়ে আছে। যদি এটাকে এবার তোমরা কোনো বানাতে পারো, কেন না এবার যদি আমি জিএনপি জিজ্ঞেস করি, যে জিএনপি যদি জিডিপি দিয়ে জিজ্ঞেস করি তখন আলাদা, বলবে যে জিএনপি আর জিডিপির মধ্যে সম্পর্ক কি? জিএনপি সমান কি? জিডিপি প্লাস ওই হরি জুড়ছে আর স্যামসাং বেরিয়ে যাচ্ছে। এটা আমি হরি আর স্যামসাংই বলছি, এখানে হরির মধ্যে না, যে হরি মানে শুধু একজনের হরি না, যত হরি আছে বাইরে বিদেশে সব হরি ইনক্লুড করা আছে এই হরির মধ্যে, একটার মধ্যে। আর এখানে যে এখানে শুধু স্যামসাং নেই, স্যামসাং অপো ভিভো এগুলো সবই তো বিদেশি, শুধু ফোন না রে বাবা, যত বিদেশি কোম্পানি আছে, যত রকমের বিদেশি, সে গাড়ি কোম্পানি বানাতে পারে, ফোন বানাতে পারে, চামচ থেকে মানে চামচ থেকে শুরু করে পায়ের জুতো অবধি যে কোনো জিনিস বানাতে পারে, সমস্ত কিছু ইনক্লুড করা আছে তোমার এই স্যামসাং এর ভেতরে। বুঝতে পারলে? তাহলে শুধু আমি হরি আর স্যামসাং বলছি একজনের নয়, এই হরির ভেতরে সমস্ত হরি আছে, আর স্যামসাং এর ভেতরে সমস্ত স্যামসাং আছে, এখানে যত আছে, তো সমস্ত কিছু ইনক্লুড করে এই পুরো ইনকাম আছে। তো এটা হচ্ছে জিডিপি আর জিএনপির মধ্যে ফর্মুলা। কিন্তু শুধু জিএনপির ফর্মুলা যদি চাও, মার্কেট প্রাইস সেম, ফ্যাক্টর কস্ট মাইনাস ট্যাক্স প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডি, তাহলে এ সেম থাকবে, কোনো চেঞ্জ নেই। জিডিপি ফুল ফর্ম তাহলে কি হলো? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবারে ছোটখাটো এক্সামে এগুলোই চায়,
জিডিপি ফুল ফর্ম, জিএনপি ফুল ফর্ম, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, ঠিক আছে। আর জিএনপি ফুল ফর্ম গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। বাস জিএনপি জিডিপি এর জিএনপি ফর্মুলা হলো। এটা একটা জিনিস ধরো এই জিডিপি মানে প্রোডাকশন বানাতে গিয়ে ধরো আমি এই ল্যাপটপ বানিয়ে ফেলেছি অনেকগুলো, দেখা যাচ্ছে যে এই ল্যাপটপের মানে যা আমি বানিয়েছি জিডিপি বেরোচ্ছে, ধরো ফ্যাক্টরি কস্ট করেছি জিডিপি বেরোচ্ছে, সেটা ধরো দেখা যাচ্ছে যে কিছু বেরিয়েছে ধরো 500 টাকা। ঠিক আছে, তার মধ্যে দেখা যাচ্ছে ধরো 500টা ল্যাপটপ বানিয়েছি, 500 টাকা করে 500 টাকা, আমি নর্মালি বলছি তো বড় ইনকাম হয়, আমি 1 টাকা করে যদি প্রত্যেকটা ল্যাপটপ ধরি তাহলে 500 ল্যাপটপ ধরো 500 টাকা, দেখা যাচ্ছে 5টা ল্যাপটপ ভেঙে গেছে। আমি আরো পরিষ্কার করে যদি বলি, আমি আরো ভালো করে বানাই, ধরো দেশের অভ্যন্তরে ল্যাপটপ বানানো হয়েছে, দেশের দেশীয় ল্যাপটপ এটা, ঠিক আছে, ধরো 500 টাকা। ঠিক আছে, তার মধ্যে ধরো 10টা ভেঙে গেছে, ভাঙা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, স্যামসাং আমাদের দেশে বানিয়েছে ধরো 200 টাকা, তার মধ্যে 15টা ভাঙা বেরিয়ে গেছে। ঠিক আছে, আর হরি তো ইনকাম করেছে ধরো হরিটার ভাঙা বেরোলো আর কি না বেরোলো তার কিছু আসে না, হরি ধরো বেরিয়েছে ধরো 100 টাকা। আচ্ছা, এখন বলো জিডিপি কত? যা মাথায় আসছে তাই বলো, আবার কিছু নেই। জিডিপি কত হবে এইখান থেকে ক্যালকুলেট করে বলো জিডিপি কত আছে। তুমি এখন পর্যন্ত যা বুঝেছো সেখান দিয়ে বলো জিডিপি কত। 800 কোথায়? 700 হবে না, তোমরা এখন পর্যন্ত যা বুঝেছো তাতে দেশের ভেতরে জিডিপি মানে কি, দেশের ভেতরে, দেশের ভেতরে দেশি, এটা দেশি এটা বিদেশি, তোমার দেশি হতে পারে বিদেশি যাই হতে পারে, দেশের ভেতরে আছে তো, প্রোডাকশন দেশের ভেতরে হয়েছে তো, ব্যাস 700। তো জিডিপি কত হচ্ছে? 700, এটা জিডিপি মানে এসব ভাঙা ভাঙা সব ধরে এসব আছে ভেতরে। এবার এই ভাঙাগুলো বাদ দিয়ে দেবো, ভাঙাগুলোকে বলে অবচয়, অবচয়কে বাংলা ইংরেজিতে বলে ডেপ্রিসিয়েশন। এই ভাঙাগুলোকে যখন আমি বাদ দিয়ে দেবো না, তখন যেটা দাঁড়াবে জিডিপি, ভাঙাগুলোকে বাদ দিয়ে দিলে হয়ে যাবে এনডিপি। জিডিপি মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এনডিপি মানে হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট মানে শুদ্ধ, শুদ্ধ ভালোটা, যেটা ভালোটা নেবো। কত হচ্ছে মানে শুদ্ধ? তখন 700 তো ছিল আমার জিডিপি, মাইনাস ডেপ্রিসিয়েশন, নষ্ট হয়ে গেল কত? 10 আর 15, 25টা বাদ হয়ে গেছে। কত বাদ? জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কত? যেটা 700 মাইনাস 25 মানে তোমার 200। এটা হচ্ছে এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, মানে এটা শুদ্ধ। যেহেতু ভাঙা ভাঙা মুড়ি আমরা কেন অ্যাড করব? ধরো এবারে ভাঙা মুড়ি কোথায় অ্যাড করব? ধরো ফ্যাক্টরিতে তৈরি হয়ে গেছে, তারপর মার্কেটে ছেড়ে দিয়েছি, জিডিপি নির্ধারণ করে মার্কেটে ছেড়ে দিয়েছি, তখন দেখা যাচ্ছে মার্কেট প্রাইসে হয়ে গেছে, মার্কেট প্রাইস হয়ে গেছে, তখন দেখছি যে ডেপ্রিসিয়েশন, তখন কিছু করার নেই, তখন ওটা জিডিপির মধ্যে ইনক্লুড হয়ে গেছে। তো তুমি এটুকু মনে রাখবে, জিডিপি থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই, যেটা পাচ্ছি সেটা হচ্ছে এনডিপি। জিএনপির ক্ষেত্রে সেম হয়, গ্রস যেখানে যেখানে গ্রস দেখতে পাবে সেখানে সেখানে ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট হয়ে যাবে পরিষ্কার। জিএনপি মানে কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্টে তুমি ডেপ্রিসিয়েশন বাদ দাও, যেটা পাবে সেটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। হরি যে 100 টাকা পাঠিয়ে দিয়েছে, সেই 100 টাকা পাঠানোর মধ্যে খরচ হয়ে গিয়ে পাঠাতে পাঠাতে 100 টাকা তো হরি ইনকাম করেছিল, এখানে পাঠাতে পাঠাতে ধর খরচ হয়ে গেছে 30 টাকা, তো এসছে কত? তো ওই 30 টাকা লিখে নিয়েছো হয়ে গেছে তো, এইটুকু লিখবো, এটা লিখতে হবে না বাবা, এটা তো উদাহরণ, এটা লিখে এনডিপি সমান জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের বাংলা হচ্ছে অপচয়, মানে অপচয় হয়ে গেছে, এটা অপচয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওটা আর ই হবে, আর রাইট আর ই হবে। স্যার এনএনপিটা আরেকবার বলুন। আরে বলছি এনএনপি আমি চাইনি এখনো, যাবো।
এখন জিএনপি তে আসি। জিএনপি থেকে নেট কি করে পাবো? কিছুই না, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এটা পাবো সেটা হচ্ছে এনএনপি। জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সেখান থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করব নেট ন্যাশনাল প্রোডাক্ট। বুঝলো? হলো? একটু পেঁচিয়েও দিতে পারি, বলবে এনএনপি সমান কত হবে? কিছু না, জিএনপি মাইনাস এ প্লাস বি। জিএনপি তে ডেপ্রিসিয়েশন জুড়ে দিলে হবে বলো ঠিকই তো পাবে জিএনপি মানে আর বাবা উল্টো বললাম, জিডিপি মাইনাস জিডিপি সমান উল্টো বললাম, জিএনপি সমান কি হবে? এনএনপি প্লাস ডেপ্রিসিয়েশন। এইটা জিনিস বুঝতে পারছো? ওকালে ভাঁজ কেন এত? বুঝতে পারছো না? কিছু একটা হয়ে যাচ্ছে কেন? বুঝতে পারছো? হ্যাঁ, এর আশা মানে নেট। জিএনপির ফুল ফর্ম কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এনএনপির ফুল ফর্ম হচ্ছে নেট ন্যাশনাল। আরে ফুল ফর্ম দিকে তোমরা নরমাল তুমি গ্রস থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে দাও, মানে যেটা পাবো সেটা নেট। বুঝছো? গ্রস থেকে আমি ডেপ্রিসিয়েশন মাইনাস করে দিলে যেটা পাচ্ছি সেটা নেট। সরে যাও না, একটু সরে যাও না, ওখানে বাতাস আসছে নাকি ওখানে? তাহলে একটু সরে যাও, সরে গিয়ে তাহলে এত কষ্ট করে দেখতে হচ্ছে। তাহলে নিজেটা কি মনে হয় ওই জিএনপি আরে কিছু না, এটা তুমি ভাবো না, জিএনপিটা তুমি যদি ডেপ্রিসিয়েশন থেকে মাইনাস করতে পারবে না, আরে এটাকে মডিফাই করে লেখা, এটা লেখার দরকার নেই, এটাই মনে রাখলেই হবে, শুধু জিজ্ঞেস করে ফেলতে পারো, সেই জন্য তুমি লিখে রাখতে পারো, সুবিধার জন্য তোমার বাড়ি থেকে পড়লে বা কিছু হলো হলো। এইবারে তোমাকে আমি চারটে, আমরা এতক্ষণ কি পেলাম? চারটে জিনিস পেলাম। একটা জিডিপি, একটা জিডিপি পেলাম, একটা জিএনপি পেলাম, একটা এনডিপি পেলাম, কথা বলো না, একটা এনএনপি পেলাম। ঠিক আছে, এই চারটে জিনিস পেয়েছি। দেশের কাজে এদের মধ্যে কোন পয়সাটা দেশের কাজে আসবে? দেশের কাজে জিডিপি আসবে। যেটা স্যামসাং তো টাকা নিয়ে চলে গেল, কোথায় আসবে ওটা? জিএনপি আসবে। এবারে জিএনপি থেকে আরো ভালো ভাঙা বইগুলো কেন ধরবো? ভাঙাগুলো বাদ দাও। তাহলে আমরা মেইনলি দেশের কাজে কোনটা আসে, একদম শুদ্ধ যে দেশের কাজে আসবে এনএনপি। এনএনপিটাই হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকামে ঢোকে, মানে ন্যাশনাল ইনকাম। যখন আমি ন্যাশনাল ইনকাম পড়াবো তোমাদের, পড়াবো আজকে যদি হয় কত যদি হবে তুমি আমি ক্লাসে দেখছি, ন্যাশনাল ইনকাম যখন পড়াবো, ন্যাশনাল ইনকামে ধরা হয় অ্যাকচুয়ালি এনএনপি। তাও শুধু এনএনপি নয়, এনএনপি ধরা ঠিক কথা, এনএনপি সেম মার্কেট প্রাইসে লাগিয়ে দাও, এনএনপি ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডি। এইটা অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকামে ধরা হয়, এটা ন্যাশনাল ইনকামের ফর্মুলা অ্যাকচুয়ালি। তো যাই হোক, তোমরা এটা আমি আবার যখন বলবো সেটা, তাহলে অ্যাকচুয়ালি মেইনলি কোনটা আমাদের কাজে আসছে? এনএনপি। বুঝতে পারলে? তুমি আগের ক্লাস করে পড়োনি না? মাথার মধ্যে আছে, পুরোটা মাথার মধ্যে চলে গেল, এতগুলো কথাগুলো সব মাথার মধ্যে চলে গেল। কি করে হতে পারে? তুমি এখনো দেখো, আমি তো জিডিপি পড়ি, তুমি এক কাজ করবে, আজকের ক্লাসটা দেখবে, আগের ক্লাসটা আরো ভালো করে দেখবে। তুমি যদি ক্লাস না দেখো, একটা ক্লাস অমিট করা মানে না, তুমি প্রত্যেকটা ক্লাসে সবচেয়ে বড় কথা জিডিপি হচ্ছে, জিডিপি নিয়ে বেশি কোশ্চেন আসে অতিরিক্ত। এরপরে জিডিপি পরে তোমার আর পড়াবো, তোমার কি বলবো, আনএমপ্লয়মেন্ট পড়াবো, তারপর তোমার এই ন্যাশনাল ইনকাম পড়াবো, ন্যাশনাল ইনকামের প্রভার্টি আছে, অনেক কিছু আছে, ট্যাক্স আছে, ট্যাক্সেশন আছে, ব্যাংক অফ ইন্ডিয়া সিস্টেম আছে, ব্যাংকিং সিস্টেম আছে, 5 ইয়ার প্ল্যান আছে, অনেক বহুত কিছু আছে। তো প্রত্যেকটা ক্লাস তুমি যখন একটা করে অমিট করবে না, তো প্রত্যেকটা ক্লাস অমিট করা মানে তোমার পরের ক্লাসের লিংক ভেঙে যাবে, লিংক করতে পারবে না তুমি, তখন এটা মুশকিল হবে। এই জন্য ইকোনমিক্সের ক্লাস তোমরা মিস করবে না, শেষ হয়ে যাবে। নেট ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস থেকে নেট পাবো, একটাই কাজ, যে ডেপ্রিসিয়েশন বাদ দাও, নেট পেয়ে হ্যালো। লিখে নাও। আচ্ছা, কারো কিছু কোশ্চেন আছে আমাকে জিজ্ঞেস করো, এখন এতক্ষণ পর্যন্ত আমি এগোবো বললাম। কোশ্চেন নেই কারো অনলাইনে? অনলাইনে স্যার বড্ড জটিল লাগছে মনে। জটিল করে তুমি ভাবছো তাই জটিল লাগছে। দেখো তুমি এবারে এখন দেখো, এটা তুমি, আমি আর এবার তোমাকে আর্টিকেল প্রিপোজিশন পড়াবো না, যে ভাওয়েলের আগে এ বসায়, কনসোনেন্টের আগে এ বসায়, ভাওয়েলের আগে এন বসায়, কোনো মাত্র দি বসায়। দেখো এত সহজ তো এখন হবে না। ইকোনমিক্সে ঢুকছো মানে ইকোনমিক্সে একটু তোমাকে মাথা এবার ম্যাচিউর করতে হবে, বোঝার চেষ্টা করো। দেখো বুদ্ধিমান ছেলে আর ওই ছেলে না হয় না, ওই
কোন হিরে বেশি চকচক করছে সেটা নির্ভর করে কোন হিরেকে বেশি ঘষা হচ্ছে, বুঝতে পারলে? তো যত তুমি ঘষবে তত বুদ্ধি বেরোবে। প্র্যাকটিস 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 করছো না তাহলে শেষ। আচ্ছা শেষ হয়ে গেছে। দেখো ক্লাসগুলো তোমাদের এই জন্যই দেওয়া থাকে, ক্লাসগুলো এই জন্যই দেওয়া থাকে যাতে ধরো আজকে ধরো মনে হলো যে সব বুঝতে পারছি কিন্তু মনে হচ্ছে না ঠিক মানে খেলাম বলে মানে মন ভরলো না, পেট তো ভরে গেল কিন্তু মন ভরলো না, তখন তোমার মনে তুমি আবার একবার বুঝতে পারো ওই ভিডিওটা আরেকবার দেখ, বারবার বারবার দেখবে, বারবার দেখবে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এগুলো কনসেপচুয়াল, এগুলো প্রচন্ড কনসেপচুয়াল। তোমার মনে হচ্ছে এগুলো তুমি এই ইকোনমিক্স বই পড়ে মুখস্থ করবে, তুমি ইকোনমিক্সের বই 10টা খালি বই কিনে নিয়ে প্রত্যেকদিন পড়ো না, তাও কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ সে তো তুমি পেশাগত এগুলো বই কিনে। আচ্ছা দেখো এবার আমরা একটা জিনিস পড়ে নিই, তাহলে এটা মাঝখানে ঢুকিয়ে নিই, তারপরে আমি পরে যাচ্ছি। পিসিআই পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম মানে প্রতি ব্যক্তি আয়, প্রতি ব্যক্তি আয় মানে এই আমাদের দেশে 140 কোটি লোক, প্রতি ব্যক্তি আয় কত? প্রতি ব্যক্তি আয়ের মধ্যে এক সেকেন্ড, প্রতি ব্যক্তি আয়ের মধ্যে তোমরা ঢুকবে কিনা? আমি এটা আসি পরে আসি, ঢুকবে কি ঢুকবে না সেটা পরে আসছি। না 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 আমি সেটা আসছি, আমি ওজন বলছি না, পরে আসছি। আচ্ছা প্রতি ব্যক্তি আয় কি করে বের করে? কিছুই না, দেশের যে ন্যাশনাল ইনকাম না, জাতীয় আয়, যেটা দেশের যে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, জাতীয় আয় দিয়ে পপুলেশনকে ভাগ করবে, নরমাল গণিত। পার ক্যাপিটা ইনকাম বের করার একটাই পদ্ধতি ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম আমি এখনো পড়াইনি, ন্যাশনাল ইনকাম আমি বড় পড়াবো এবারে বড়। ন্যাশনাল ইনকামের সাথে ন্যাশনাল ইনকামকে কি দিয়ে ভাগ করবে? পপুলেশন। ন্যাশনাল ইনকাম ধরো আমাদের 5 ট্রিলিয়ন, 5 ট্রিলিয়নকে দিয়ে ওই 145 কোটি ভাগ করবে, সরি 100 কত 45 140 কোটি ভাগ করবে, মানিগুলো তো আমাদের কাছে। এবার কথা হচ্ছে এখানে কি হয় কাণ্ড, এখানে দেখা যাচ্ছে যে আমি তারপরে আসি করে লিখে তারপর বলছি। পার ক্যাপিটা ইনকামকে, পার ক্যাপিটা ইনকাম পিসিআই কে দেখানো হয় যে ন্যাশনাল ইনকাম বাই পপুলেশন, ন্যাশনাল ইনকাম বাই পপুলেশন করে দিলে হয় যেটা, সেটা হচ্ছে তোমার পার ক্যাপিটা ইনকাম, তোমার প্রতি ব্যক্তি আয়। এটা কিন্তু আচ্ছা ইকোনমিক্স একটা জিনিস তোমাকে মাথায় রেখে দেবে, সব ইয়ারলি, যে টাকাটা আমি এবারে বলবো সেটা কিন্তু ইয়ারলি। আমাদের প্রতি ব্যক্তি আয়, আমাদের ভারতের প্রতি ব্যক্তি আয় 1,72,000 ইয়ারলি, ঠিক আছে? এইবারে কথা হচ্ছে তো মনে হচ্ছে এটা বেশি না কম? বহুত কম। নরওয়ে আছে না, নরওয়ের প্রতি ব্যক্তি আয় 67 লাখ, ভারতের টাকা 67 লাখ পার ক্যাপিটা ইনকাম। হ্যাঁ বলো স্যার। ন্যাশনাল ইনকাম ওর নিচেরটা কি লিখেছেন বুঝতে পারছি না। পপুলেশন, ন্যাশনাল ইনকাম বাই পপুলেশন, এটা পি জুড়ি নিয়ে পি। দেখো ন্যাশনাল ইনকাম বাই পপুলেশন বলে সেটা মানে সেটা হচ্ছে প্রতি ব্যক্তি। আমাদের ভারতের প্রতি ব্যক্তি আয় আমাদের ভারতের প্রতি ব্যক্তি আয় হচ্ছে 1,72,000 টাকা। মান্থলি কত হচ্ছে? 12 মাসে মানে এক বছর এটা হচ্ছে মান্থলি কত হচ্ছে? ভাগ করে দেখি কত হচ্ছে, কত বলা দেখি। 24 হচ্ছে, 24 তো হবে, 24 হবে মনে হয়, 14 তো হবে না, 24 করতে হবে। 14,333, 14,333। আচ্ছা ওটা ধরে নিই আমরা, ধরো 15,000, ওটা রাউন্ড দিয়ে ধরে নিই, এটা 15,000 দাও। আচ্ছা 14,000 দাও মান্থলি, এটা মান্থলি পার মান্থ, এটা হচ্ছে পার ইয়ার। তো আর দিনে কত হচ্ছে তাহলে? 14,000 টাকা যদি মান্থে হয় দিনে কত হচ্ছে? 15,000 হয়ে যায়। হ্যাঁ কত হচ্ছে? 400 400 টাকা। আমি রাউন্ড একটা ধরি 450 টাকা, 450 পার ডে। ভারত ভাগ্য বিধাতা, 450 টাকা পার ডে লোক ইনকাম করছে, মজুর ইনকাম করে একটা। বুঝতে পারছো? এই হচ্ছে দেশের পার ক্যাপিটা ইনকাম, এত তফাৎ করে। পার ক্যাপিটা ইনকাম কোনো দেশে যদি ভালো হয় না, তার মানে সেই দেশ হ্যাপিনেস ইন্ডেক্স জানো তো, গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্সের পিছনে পড়ে আছে। সুখ কোথায় সুখ? তার 450 টাকা কি সুখ করবে সে? ভারত দুবেলা খেতে মানে তার চলে যাবে 450 টাকা, তার বাড়ি। এবারে কথা হচ্ছে এবারে এই টাকা
সে যদি মানে গ্রামের দিকে কি হয়, গ্রামের দিকে পুরো বাড়িতে ধরো 10 জন আছে, 10 জনের মধ্যে 10 জন ধরো 5 জন আছে, 5 জনের মধ্যে একজন ইনকাম, আর বাদ বাকি 7 জন ইনকাম করে না, কিন্তু খাচ্ছে তো সেমই ওই টাকাগুলো। তো এই করে আম্বানির কাছে এত কোটি কোটি টাকা আছে, কিন্তু সেই টাকাগুলো যদি পপুলেশনের মধ্যে ভাগ করে দিই না, এখানে এই 1,72,000 টাকা যদি একটা আম্বানির মানে পার ক্যাপিটাল ইনকাম 1,72,000, আর যে ভ্যান চালায় তার পার ক্যাপিটাল ইনকাম 1,72,000 পড়ে যায়। তো এটা দর্শায়, পার ক্যাপিটাল ইনকাম দর্শায় যে কোন দেশ কতটা খুশিতে আছে, তার দেশের পার ক্যাপিটাল ইনকাম কত, বা দেশের সুখে কত আছে। নরওয়ের পার ক্যাপিটাল, ওই জন্য দেখবে নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এরা দেখবে হ্যাপিনেস ইন্ডেক্সের উপরে থাকে সবসময়। 1, 2, 3 এই তিনটে দেশই তুমি পাবে, হয় নরওয়ে, নয় সুইডেন, নয় ফিনল্যান্ড, এই তিনটেই পাবে সবসময়। এরাই 1, 2, 3 করে যায়। বহু মানে হ্যাপিনেস ইন্ডেক্স এদের পার ক্যাপিটাল ইনকাম প্রচুর বেশি, প্রচুর, ইউএসএ থেকেও বেশি। জনসংখ্যা কম, সেই তো না, তোমার ন্যাশনাল ইনকাম যদি বেড়ে যায়, জনসংখ্যা যদি কমে যায়, পার ক্যাপিটাল ইনকাম বেড়ে যাবে। আমরা তো ওই দাঁড়াচ্ছি এইরকম এরকম। এইবারে এখানে কি হচ্ছে, এই লেবার সিস্টেম নিয়ে আরো আমি একটা কথা বলি। লেবার সিস্টেম নিয়ে না প্রচন্ড ইয়ে আছে। যেমন ধরো আমার এটা সবচেয়ে বড় কথা, আমাদের দেশে এই যে পপুলেশন বলে লোক চিল্লাচ্ছে, পপুলেশন কি, পপুলেশন দেশের 140 কোটি কি যায় আছে। চায়নারও সেম, চায়নারও একটু হয়তো এখন কমে গেছে, আগে তো বেশি ছিল আমাদের থেকে। তো চায়না তো কোনো ছাতি চাপড়ায় না, কপাল চাপড়ায় না যে আমাদের দেশের পপুলেশন এত বেশি। কেন? ওদের দেশে যে পপুলেশনটা আছে না, সেটা স্কিলড পপুলেশন, মানে তার স্কিল জানে। আমাদের যে পপুলেশন আছে না, নিকম্মা, স্কিলড নয় বেশিরভাগ পপুলেশনটা। হ্যাঁ, ওই যাই হোক, ওই পপুলেশনটা আনস্কিলড, মানে ওদের না তো কোনো স্কিল আছে না কিছু আছে। এইটাই হচ্ছে দেশের প্রবলেম। এটা দেশের পপুলেশন বেড়ে যাচ্ছে, দেশের প্রবলেম ওটা নয়। পপুলেশন বেড়েছে তো কি, ওইটাকে তুমি ম্যান পাওয়ার হিসেবে কাজ করাতে পারো। তোমার দেশের পপুলেশন এত, তো তোমার দেশের ম্যান পাওয়ার সবচেয়ে ভালো। আমাদের দেশের পপুলেশন সবচেয়ে বেশি, তাহলে আমাদের দেশের ম্যান পাওয়ার সবচেয়ে বেশি হওয়ার কথা। মানে আমাদের দেশের ম্যান পাওয়ার মানে কি, লেবার, মানে লেবার বলা ভুল অ্যাকচুয়ালি। ধরো আমাদের দেশের এত ইঞ্জিনিয়ার, তুমি ভাবা এত ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, সমস্ত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করে না, দেশে কোথায় কি কাজ আছে সবার একটাই। তুমি ইঞ্জিনিয়ারদের একটাই চিন্তা ভাবনা দেখবে, আমাকে প্যাকেজকে ভালো দিচ্ছে, কোথায় চলে যাবে। সে এদেশে হতে পারে, বিদেশে হতে আরো মারাত্মক কথা, চলে যাবে। দেখে নি আমেরিকা এরা কি করে, বিদেশ চলে যায়, বিদেশ চলে গিয়ে কাজ করছে। তুমি ভাবো না, আমাদের দেশে কেউ যদি 50,000 একটা ইঞ্জিনিয়ার যদি 50,000 দেয়, 10,000 টাকা ধরো একটা ইঞ্জিনিয়ারকে দেওয়া হবে, বা 10,000 করে একটু বেশি দাও। আমাদের দেশে ধরো ইন্ডিয়াতে একটা ইঞ্জিনিয়ার পায় ধরো 50,000 টাকা, 50,000 টাকা। এই ইঞ্জিনিয়ার যদি আমেরিকায় চলে যায়, আমেরিকায় দেওয়া হবে তাকে $5,000। কত? আমেরিকাতে ধরো 5,000 টাকা, আর একটু বেশি ধরো 5,000 টাকা, আর বেশি $10,000 ধরো। এটা 10,000 কে কি, এটা ডলারে আছে, ডলারে। আর এটাতে আমি রুপিতে বলছি, বুঝতে পারলে? তাহলে $10,000 তুমি যখন ভারতে পাঠাবে, রুপিতে গেলে কত হবে? 10,000 তো 10,000 এর সাথে 80 গুণ করো, 80 গুণ মানে 4টে 5টা শূন্য, 8 এর পেছনে 5টা, 1 2 3 4 5, 8 লাখ টাকা লাভ তো। এটা কম হচ্ছে, কিন্তু ইউএসএ যখন যাচ্ছে না, ইউএসএ থেকে তখন এই হচ্ছে। এবারে কি হয়, আমাদের দেশের এত তো ইন্ডিয়া সব ইউএসএ চলে গিয়ে ইউএসএ জব সব হাতিয়ে দিচ্ছে। ইউএসএ বা কানাডা না, এদের জব নিয়ে নেয় আমাদের ভারতের লোক। ইউএসএ গভর্নমেন্ট কি, ইউএসএ যে ইঞ্জিনিয়ার গুলো আছে, তারা তো $10,000 পোষাবে না, $10,000 পোষাবে না, তাদের দিতে হবে এখন ধরো $50,000। তারা চাইবে, তারা ওখানে চাইবে আরো বেশি দিতে হয়, আমি নর্মাল ধরছি, তারা চাইবে $50,000। এবারে ওখানকার যে কোম্পানি আছে তারা কি চাইবে, যে $10,000 আমি এত ভালো ইঞ্জিনিয়ার পাবো, এদেরকে দেবো কেন, $50,000 এদেরকে দেবো কেন, মানে ইউএসএ ধরে। এরা তখন ভারতীয়দের সব টেনে নিচ্ছে। তখন এরা কি করলো, যে ভারতীয়দের কোম্পানি দিতে পারবে। ভারতীয় যখন অনেকদিন কাজ করছে না, তখন ও দেখলো যে ওখানকার একটা ইঞ্জিনিয়ার 50,000 সেম কাজ আমি করছি, $10,000 পাচ্ছি, ও করছে $50,000 পাচ্ছে, একটা বৈষম্য তৈরি হচ্ছে। আমি কেন করবো? এক কাজ করি, আমি তো সিটিজেন নয়, আমি সিটিজেন নেবো। ওখানে বিয়ে করা মানে একটা সিম কার্ড কেনার মতো, এটা ভালো লাগলো ওরা করে নিই। এবার কি হচ্ছে, ওরা কি করবে, ওখানকার কোনো একটা মেয়েকে বিয়ে করবে বা কোনো একটা ছেলেকে বিয়ে করবে, বিয়ে করলে কি হলো, ওখানকার সিটিজেনশিপ পেয়ে গেল। এখন তোমাকে এই টাকা লাগবে না, এখন তোমাকে দিতে হবে এই টাকা। সিটিজেনশিপ একবার হয়ে গেলে তখন তুমি ইউএসএ সিটিজেন, ভারতের নয়, তখন তোমাকে দিতে হবে $50,000। ডেলিভারি $50,000 এখন তোমার ভারতে এসে পাঠাতে পারে না পাঠাতে তার ব্যাপার, পাঠাও যদি $50,000 এখন যদি তুমি রুপিতে করো না, বহু টাকা লাগবে। এবারে কথা হচ্ছে এই কাণ্ডটা হয়। এবারে এটা একটা বিজনেস চলে ওদের ওখানে। ধরো বিয়ে করে নিয়ে সিটিজেনশিপ নিয়ে নিল, গ্রিন কার্ড হয়ে যায়। গ্রিন কার্ড সিটিজেনশিপ নিয়ে নেওয়ার পরে 2 মাস পরে বলে ভালো লাগছে না, তুমি চা করতে পারো না, ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হয়ে গেলে ওদের ওখানে আমি শুনছিলাম, স্যার বলছে আরে এরকম হয়, এটা
এটা এটা এটা একরকম সিস্টেম, এখানকার সিস্টেম। আর তুমি ভাবো না, ওখানকার আমরা সবাই জানি ওখানকার ফাদার্স ডে হয় না, ফাদার্স ডে আমাদের এখানকার ভারতে সবচেয়ে বড় কালচার নষ্ট করে দেয়। ভারতের কালচার নষ্ট করছে কিছুটা হলেও, তুমি তো বুঝতে পারছো না, ওয়েস্টার্ন কালচার বহুত জায়গাতে নষ্ট করে। এখানকার একটা সিস্টেম আছে ফেমিনিস্ট ব্যাপার, যেটা মেয়েদের কি ছোট কাপড় পরা উচিত নয় না কেন, এটা আরে ঠিক আছে ছোট কাপড় পরা উচিত নয় ঠিক আছে, তুমি যখন ওই কালচারটাকে মানে তোমার ভেতরে ঢোকাচ্ছ, তো ওই কালচার সংক্রান্ত সমস্ত কিছু তোমাকে ভেতরে ঢোকাচ্ছ। তুমি চাইবে আমি ছোট কাপড় পরে ঘুরি, অত তোমার ইজ্জত দরকার সীতার মতো, কি করে হবে? কালচার যখন তুমি ওই রকম ঢোকাবে, সম্মানও তুমি ওই রকমই পাবে, বুঝতে পারো? তো সেরকম হয় ফাদার যখন এরকমই হয় না, ফাদার কে ছিল জিজ্ঞেস করতে হয় না, ফাদার যে ছিল ওই ফাদার যে পরে থাকবে বা আগে যে থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই। তোমার ফাদার ছিল জানুয়ারিতে উইলিয়াম ছিল, ডিসেম্বরে তো নভেম্বরে ডেভিড ছিল, তাহলে তুমি জর্জ ছিল, তোমার ফাদার জর্জ, যাও জর্জ দেখো, জর্জকে খুঁজে খুঁজে যাবে, জর্জ ওখানে 3-4 বিয়ে করে বসে আছে, তো সেরকম জর্জ বলবে আচ্ছা জর্জ ফাদার ডে মাদার ডে হ্যাপি ফাদার ডে আছে, ওই সব আমাদের সে থোড়ি ফাদার ডে মাদার ডে কি হয় ওটা দিন তাও তো করে না, ইউজ করে ফাদার ডে মাদার ডে করে তো না। তোমার এটা হচ্ছে কালচার। তুমি ইতালির প্রাইম মিনিস্টার আছে জর্জিয়া মেলোনি এসে ও পরিষ্কার ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছে যে ইউরোপে কোনো কালচার নেই, ইউরোপীয় কালচার ছাড়া অন্য কোনো কালচার আমাদের উপর আটকানো যাবে না, পরিষ্কার কথা, যাবে না। আমাদের দেশে কালচার নেই, দেখো ওই কালচারকে বেশি ভালো লাগে। ইউপিএসসি বা সিভিল সার্ভিসের যে কোনো ইন্টারভিউ যদি যাও, যাও তো ওই পরে ওই ওয়েস্টার্ন কালচারে কোনো জিনিস পরে বের করে দেবো, ধাক্কা মেরে বের করে দেবো, গলা ধাক্কা দিয়ে বের করে দেবো, পরিষ্কার শাড়ি পরে চলে যাও, তোমরা দেখবে সব ইন্টারভিউতে শাড়ি পরেই যায়। কালচার এই আমাদের মিস ইন্ডিয়া হয় না, শাড়ি পরতে কই হয় না, ওরা কালচার চাপাতে দেরি করে না, তুমি ওদের উপরে কোনো কালচার চাপাবে না। আমাদের ওখানে কেউ শাড়ি পরে কই যাকে মেনে নেবে না, বহুত প্রবলেমেটিক কালচার, ওরা বাইরের কালচার ঢোকাবেই না ভেতরে। তোমরা এই হচ্ছে ফাঁকা কলসি আর ভারী কলসি তফাৎ। ফাঁকা কলসি না আওয়াজ করবে বেশি, একটা কোনো হিরোইনকে তুলে দেবে, হিরোইনকে যারা হচ্ছে মানে মানে কাপড়ের সাথে সাথে মস্তিষ্কের ভ্যালুও কম তুলে দেবে, সে এখন বলবে যে মেয়েদের ছোট জামা পরতে দেওয়া উচিত। আরে ঠিক আছে ছোট জামা, তুমি তো কালচারটা ঢোকাচ্ছ না, তো ওই কালচারটা ঢোকাচ্ছ মানে তোমার সম্মানটাও তোমাকে কালচারের মতো করে করতে হবে। ওদের কালচার ওরকম, ওদের সম্মানও ওরকম, তোমার কালচার এরকম, তোমার কালচার তুমি সম্মানও সেরকম পাও। আমাদের এখানে মহিলাকে না এক রকমের ইজ্জতের প্রতীক হিসেবে রাখা হয়। যখন যদি কোনো দুটো ছেলের মধ্যে মারামারি হয় না, সে গালাগালি দিলে সে তার মা বোন এরকম টাইপের গালাগালি দিবে, কেন? সে তার ইজ্জতটাকে ক্ষতি মানে করতে চায়, তো ওই জন্য গালাগালিটা সেই রকম টাইপের দেয়। কিন্তু একটা ছেলে, তুমি একটা মহিলার মধ্যে মারামারি যদি হয় না, সে তার পুরুষকে গালাগালি দেবে, তোর বড় ছেলে মরে যাবে যা, এরকম। তাতে পুরুষ হচ্ছে আমাদের এখানকার একটা হচ্ছে মানে কি বলা যায়, ঘরের না মানে স্তম্ভ, ঠিক আছে, ও যখন দাঁড়িয়েছে তখন ঘর দাঁড়িয়ে আছে, এরকম টাইপের ধরা হয়। আমাদের দেশের একটা কালচার আছে, ঠিক আছে, তো এরকম জিনিসটা আছে কালচার। তুমি ওই কালচার ঢোকাবে মানে ওই কালচার সংক্রান্ত সমস্ত কিছু ঢোকাতে হবে। আর কালচার আটকে দেওয়া মানে না, আস্তে আস্তে করে তুমি আস্তে আস্তে কি করে ট্রান্সফার হয়ে তুমি বুঝতে পারবে না। কালচার যখন তোমার তুমি ভাবো না, আমাদের এখানকার কোথাকার জন্মদিনে দিয়েছিল কেক কেটে এইসব করা, আমাদের কালচার তো ছিল না, ঢোকাচ্ছে কালচার। তোমাকে কিছু না, তুমি দেখবে ধর্ম কিছু হয় না, ধর্ম কেউ যদি ভাবে আমি হিন্দু মুসলিম, কিছু ধর্ম হয় না, ধর্মই হয়, ধর্ম কিছু না। তুমি যেই বাড়িতে জন্মেছো না, ওই ধর্ম হিন্দু ছিল বলে তুমি হিন্দু হয়ে গেছো, ওই বাড়িতে মুসলমান ছিল বলে তুমি মুসলমান হয়ে গেছো। তোমাকে তো তুমি তো চুজ করতে পারোনি না, তোমাকে চুজের অপশন ছিল কি যে আমি পছন্দ করবো আমার এই ধর্ম, আচ্ছা এই ধর্ম ভালো আমি এই ধর্মে যাবো, না যাবো না। তোমার বাড়ির যে ধর্ম ছিল, ধর্ম না এরকমের মানে কি বলা যায়, তোমাকে যেইভাবে পালন পোষণ করা হয়েছে সেটাকেই ধর্ম বলে অ্যাকচুয়ালি। ধর্ম এরকম। শিখদের একটা জিনিস সবচেয়ে ভালো লাগে কি, ওরা না ইয়ে করে না, যেমন যেটা আমাদের পাকিস্তান মুসলমানদের মুসলমান আমাদের এখানকার মুসলমান হয়তো করে না, কিন্তু পাকিস্তান মুসলমানরা এটা করে। পাকিস্তানের মুসলমানগুলো কি করে, আমাদের এখানকার মুসলমানগুলোকে ইনফ্লুয়েন্স করার জন্য ওরা বলে যে আমাদের এখানে সব ভারতের যত মুসলমান আছে আমাদের এখানে আসুক, সবাইকে আমরা দেবো, জায়গা দেবো। আরে তো নিজের দেশ চলছে না, তুই ভারতের মুসলমানের 20 কোটি মুসলমান চলে যায় না, কালকে সব না খেতে মরে যাবে, সব মরে যাবে, মরে মানে শুয়ে যাবে একদম। সব এইসব ইনফ্লুয়েন্স করার জন্য বলবে ওরা, এই জিনিসটাকে ওরা জানে, এইভাবে ইনফ্লুয়েন্স করা হয়, তো এটা করে আমাদের এখানকার এরকম করে। এই যে আমাদের শিখ যারা শিখ জীবনে বলে না যে আমরা শিখ কি করে, নর্মাল শিখদের তোমার ওই গুরুদ্বারা হয় জানো তো, গুরুদ্বারা তুমি দেখবে বেশিরভাগ গুরুদ্বারাতে এই লঙ্গরটা চলে, লঙ্গর বলে একটা আছে, ওই খেতে দেয় সবাইকে, তো চলে সব গুরুদ্বারাতে চলে। ওরা তো ওখানে তুমি মুসলমান চলে যা তুই খেতে দেবে না, হিন্দু চলে যা খেতে দেবে না, শিখ চলে যা সবাই খেতে দেবে,
যে কোনো ধর্মে ধর্ম এখন তুমি যাও খাও চলে আসো বিন্দাস, কিছু নেই ওখানে। ওরা বলে না যে আমার ধর্ম নিন, আমার ধর্ম নিন। ধর্মের ফার্স্ট হচ্ছে তুমি তোমার কর্ম করে যাও, ধর্ম লোক এমনি ঢুকে যাবে, দেখতে হবে না, তার জন্য ডাকতে হবে না আসুন 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 বলে যাবে। এইটা কাণ্ড হবে যেটা যেটা মুসলমান করে আর তার জন্য ভিন্ন হয়ে আছে। তুমি তোমার ধর্মের ভালো জিনিসগুলো লোকের কাছে তুলে ধরো, অন্যের ধর্মের খারাপগুলো তুলতে হবে না তোমাকে। এরা করে কি অন্য ধর্মের খারাপগুলো তোলে, ওই ধর্মে এসব হয় না, এসব ঠিক না, এসব জিনিস। আরে তুই তোর ধর্মের কথা বল না, ভালো কথা। লোকের ধর্মের কি খারাপ আছে সেটা বের করার কথা নয়, তুমি তোমার ভালোটা বলো, ঠিক রাখো। ইংরেজরা জীবনে এই খ্রিস্টান কালচার যেটা ওয়েস্টার্ন কালচারে ওরা সব খ্রিস্টান হয়, বেশিরভাগ খ্রিস্টান হয়। তো ওরা জীবনে এসে বলতে খ্রিস্টান ঢুকে যাও, ওরা কি করবে, ওরা ভালো স্কুল বানিয়ে দেবে, খ্রিস্টান স্কুল, সেন্ট মুখ হয় না, এই যে সব তোমার সেন্ট পলস প্রেসিডেন্সি কলেজ, কি সেন্ট কি আছে না, জেভিয়ার, সেন্ট জেভিয়ার্স, এই যে কলেজগুলো সব খ্রিস্টান কলেজ। ওরা কি করেছে, ওরা কি এসে বলেছিল, ওরা স্কুল খুলে দিয়েছে, কলেজ খুলে দিয়েছে, বিভিন্ন ইনস্টিটিউশন খুলে দেবে, মাথা মাথা রেস্টুরেন্ট খুলে দেবে, সিনেমা হল করে দেবে, এগুলো সব খ্রিস্টান। তুমি যাবে ওখানে পড়বে, ওরা খ্রিস্টান স্কুলে পড়াও ভালো, দারুণ পড়া, ওরা এডুকেশন দিকে খুব জোর দেয়। এটা নো ডাউট, এটা হ্যাঁ, এটা তুমি বলতে পারো যে কালচার যাই হোক না কেন, এডুকেশনের দিকে ওরা খুবই ভালো জোর দেয়। তো করলো, তোমার বাচ্চা আস্তে 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 খ্রিস্টান ওই পরিবেশে বড় হতে হতো না, আস্তে আস্তে খ্রিস্টান টাইপের, ওদের প্রেয়ার হয় খ্রিস্টানে, তারপরে ওদের যিশু খ্রিস্টের গল্পটা শোনানো হয় প্রেয়ারে টেয়ারের পরে, এই সমস্ত কিছু আস্তে আস্তে শুনতে 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 ওই কালচারটার উপরে চলে যাবে। তুমি বুঝতে পারবে একটা বাচ্চাকে তুমি যখন ছোট থেকে খ্রিস্টান কালচারে বড় করছো না, সে আস্তে আস্তে কালচারের নামই ধর্ম, আস্তে 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 খ্রিস্টানের কালচারে চলে যাবে। পরে পরে না ও হিন্দু জিনিস পদ্ধতি কত কত মানুষ থাকে, বার ব্রত করতে চাইবে, এই যে উপবাস আমাদের মা ঠাকুমা যেটা করে আসছে এত বছর ধরে, ও করতে চাইবে, করতে চাইবে। কালচারটা দিল, কালচার দিল না, আচ্ছা তুমি কালচার ঢুকে গেছো, এই গানটা বলো, এই জিনিসটা আছে হলো। এবার আমি ঢুকি, অনেকটা হয়ে গেল। দেখো এইবার কথা হচ্ছে, এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। মানে আনএমপ্লয়মেন্ট মানে কি, হ্যাঁ আনএমপ্লয়মেন্ট বেকারত্ব। এটা বলো, বেকারত্ব, বেকারত্ব কাকে বলে? বেকারত্ব কিছুই না, বেকারত্ব হচ্ছে তোমার যোগ্যতা। তোমাকে না আমি দেখে বলছি, বেকারত্ব বলছে যে যোগ্যতা আর মার্কেট প্রাইসের উপর বেস করে যদি তুমি ঠিকঠাক মূল্য না পাও তখন তুমি হয়ে যাবে বেকার। ঠিকই বলো, বেকারত্ব মাপার দুটোই চাবিকাঠি আছে, একটা হচ্ছে যোগ্যতা আর একটা হচ্ছে মার্কেট প্রাইস। দুটো, এই দুটোর বেস করে, এই দুটোর উপর বেস করে যদি তুমি ঠিকঠাক পরিশ্রমিক না পাও তখন তুমি হয়ে যাবে বেকার। ধরো তুমি করেছো পিএইচডি, ঠিক আছে, আর তোমাকে দিয়ে দেওয়া হয়েছে পিয়নের চাকরি, তোমার যোগ্যতায় তুমি হলো তোমার সাথে, তুমি হয়ে গেলে বেকার। এরকম বেকার, তুমি খুশি হবে না, দেখবে না তুমি পিয়ন সবসময় তোমার মাথায় ঘুরবে, টিকিট দিদি অন্য লোকের টিকিট দিয়ে দেবে, চিঠি দিদি অন্য লোকের নামে চিঠি দেবে, মাথায় ঘুরতে তোমার কি, আমি পিএইচডি করেছি, পিএইচডি করেছি ঠিকঠাক চাকরি পাইনি, ভালো লাগে না, সব পিএইচডি পিয়নগিরি করতে হচ্ছে আজকাল, তো মাথায় খাটাবে, তো তুমি বেকার হয়ে গেলে, তো তুমি যোগ্যতা অনুযায়ী চাকরি পেলে। এবার তোমার যোগ্যতা, তুমি তুমি ধরো বিশেষ ধরো করেছো চাকরি, তোমাকে বিশেষ দিয়ে দিচ্ছে, বিশেষের চাকরি, তোমাকে মাইনে দিয়ে দিচ্ছে 1000 টাকা পাও মান্থ। তুমি তো বিশেষ চাকরি পেয়েছো ঠিক কথা, মার্কেট প্রাইস 1000 টাকা পার মান্থে চলবে? মার্কেট প্রাইস তোমার মার্কেট, তুমি মানে এই মার্কেট প্রাইসের মধ্যে বেস করে 1000 টাকা পার মান্থে তোমার চলবে না, তো তুমি ও একরকম বেকারত্ব হয়ে গেল। তো তোমার তোমার যোগ্যতা অনুযায়ী আর মার্কেট প্রাইস অনুযায়ী তুমি যদি সঠিক পারিশ্রমিক পাও তাহলে তুমি হয়ে যাবে হচ্ছে ঠিকঠাক, মানে বেকার নয়। আর যদি না হয় তাহলে বেকারত্ব, তুমি তুমি চলে গেলে বেকার, বুঝতে পারলে? এবার কথা হচ্ছে অনেক রকমের বেকারত্ব, অনেক রকমের হয়, বেকারত্ব অনেক রকমের হয়। আমি ডাইরেক্ট চলে যাই, দেখো এক রকমের বেকারত্ব হয় ঋতুগত বেকারত্ব বা সিজনাল আনএমপ্লয়মেন্ট। কি ঋতুগত বেকারত্ব কি দেখবে, হ্যাঁ কিছু, হ্যাঁ আচ্ছা হ্যাঁ মোয়ার সিজন, আচ্ছা হ্যাঁ, তো ওই ওটা বেকার, ওরা বেকার হলো, দেখবে একটা ঋতুতে ওরা ঠিকঠাক থাকে, যেমন এই ধরো লস্যি বসি যারা বানাচ্ছে, লস্যি তোমার মোয়াই ধরবি, ধরো যখন মোয়া বানাচ্ছে এই শীতকালটা পেয়ে গেলে গরমকালে মোয়া নেই, তো ওই যে মোয়া যারা বানাচ্ছিল তারা বেকার হয়ে গেল গরমকালে। এবারে
এই যে বেকারত্বটা দেখা যায়, এটা বলে ঋতুগত বেকার। ঋতুর প্রভাবে বেকারত্ব হয়। কৃষক 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 সবই ঋতুগত বেকার। সারা বছর তো ধান চাষ হয় না, মেজরিটি দেখতে গেলে বর্ষাকালটাই হয়। কেউ কেউ ওই এতে চাষটা করে, কিন্তু হলে কি হচ্ছে মেজরিটি দেখতে গেলে এখন যে টাইমটা আছে ধান টান কাটা হয়ে গেছে, তো এখন তো বেকার, এখন তো বর্ষা হচ্ছে না, ওই চাষ হচ্ছে না, এখন তো বেকার। আরে বাবা ওটা বেকার। ওই এই বেকারত্বকে কাটানোর জন্য যদি তার শুধু ধান চাষ করার থাকে, সে তো বেকার হয়ে গেল না। তো ধরো কেউ জুস বেচছে, গরমকালে তার জুস চলবে, শীতকালে ওই সময় জুসের দোকান না কিছু কিছু ওই চা কফি টফি লাগাতে থাকে। জুস যেসব দোকানে পাওয়া যায় দেখবে হালকা হালকা করে পর দেখতে দেখবে চা কফি লাগিয়ে দিয়েছে, কফি পাওয়া যাচ্ছে ওখানে, চা পাওয়া যাচ্ছে, এরকম পাওয়া যাচ্ছে। কেন? শীতকালটা এগুলো চললো, গরমকালটা গরমকালটা এগুলো চললো, শীতকালটা ওটা চললো। তো এটা হয়ে যায় ঋতুগত বেকার। ঠিক আছে, এবারে একটা হয় ডিস্টিংগাইজড আনএমপ্লয়মেন্ট বা প্রচ্ছন্ন বেকারত্ব। বেকারত্ব এগুলো তার মাসে এই টার্মগুলো হচ্ছে মানে জানতে চায়, হালকা করে কোশ্চেন দিয়ে দেবে, বলবে কোশ্চেন একটা দিয়ে দেবে, কোশ্চেন দিয়ে বলবে এটা কোন বেকারত্ব উদাহরণ, এই চারটে বেকারত্ব দিয়ে দেবে, নাম বলো কোন বেকারত্ব। তোমাকে জানতে হবে না সেই বেকারত্বগুলো কোন কাঠাতে লিঙ্ক আপ আছে। যেমন ডিস্টিংগাইজড আনএমপ্লয়মেন্ট, এটা কি বলছে? ধরো তোমার এখানে জমি আছে, বাড়িতে ধরো 10জন আছে, 10জন আছে, ধরো বাড়িতে 10জন আছে কাজ করার জন্য, ধান কাটা হচ্ছে, 10জন ধান কাটছে, 10জন ধান কাটছে। এবার এই 10জন ধান কাটার মধ্যে ওর বাবা বললো, হ্যাঁ বাবু চলে তো বাড়িতে 10জন ধান কাটা হচ্ছে, একটু ধান কেটে যা। ও চলে গেল বাড়িতে, যে কতজন আছে? 11জন ধান কাটছে। ধান কাটতে কাটতে আর কি হলো, ওর মার্কশিট দিয়ে দিয়েছে, তার মানে পরীক্ষা, আমাকে চলে যেতে হবে, চলে যাই, কাজ কি থেমে থাকবে? কাজ হয়ে যাবে। এ যদি গেছিল আবার যদি চলেও আসে, তাহলে কাজ তো হবে। কথা, তাহলে এ এতক্ষণ করছিল কি না? এটা কোনো টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক নয় যে দিন সংখ্যা, এখানে দিন সংখ্যা দিন সংখ্যা কমলো তাতে নাকি কাজটা তাড়াতাড়ি হলো তো নাকি? আরে না রে বাবা, এটা টাইম ডিস্টেন্স হয়, কাজ তো হবে। 2 দিন বেশি সময় নিয়ে নাও তুমি, কাজ তো হবে, কাজ তো আটকে যাবে না, ওর কাজ তো কমপ্লিট হবে। তাহলে এ করছিল কি তখন ওখানে? এই যে বেকারত্ব না, এটা বলে প্রচ্ছন্ন বেকারত্ব, দেখা যায় না, থাকে ভেতরে লুকিয়ে থাকে। প্রচ্ছন্ন বেকার ছদ্ম বেকারত্ব বলে, এটাকে ছদ্ম বেকারত্ব বলে। ছদ্ম বেকারত্ব এটা লুকিয়ে ছিল ওর ভেতরে, ছদ্মবেশে নিয়ে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় না করছিল কেন। এই টাইপের যে বেকারত্ব, এই যে বেকারত্বটা, বেকার নরমাল কাজ করছিল, মানে কোনো লাভ, মানে কোনো ওখান থেকে কিছু লাভ হচ্ছিল না, তো সেইখানে সেই বেকারত্বটা বলা হচ্ছে তোমার ছদ্ম বেকারত্ব। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, আচ্ছা আরেকটা, তোমরা পয়েন্ট করবে, বেকারত্বগুলোকে শুধু নাম দিতে লিখে চলে যাবে, বুঝতে পারলে? আর লেখার দরকার নেই, বাদ বাকি এগুলো বুঝে যাবে বাড়িতে। এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট, শিক্ষাগত বেকার। শিক্ষাগত বেকার সে ওই তোমাকে যেটা আমি প্রথমে বললাম, তুমি করেছো বিসিএস জব দিয়েছো, তোমাকে দিয়ে দিয়েছো ওই 150 টাকা স্যালারি, আর তুমি জবই পাওনি, তখন হয়ে যাবে। বা তুমি ইঞ্জিনিয়ার লেভেলে জব পেয়েছো, মানে তোমার যে কোয়ালিটি বা যে কোয়ালিফিকেশন সেই অনুযায়ী তুমি জব পেলে না, তো সেখানে হয়ে যাবে তোমার শিক্ষাগত বেকার। স্যার এবার কথা হচ্ছে, তোমরা বেকারত্বের শ্রেণীতে আসো? আমি তো আছি। একটা বাচ্চা ছেলে বেকারত্বে, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে, সে আসে বেকার আসে। 15 থেকে 59 বছরের মধ্যে যারাই আসে তারা সব বেকারত্বের মধ্যে আসে। যদি কাজ করতো বেকার না, যদি কাজ না করে তো বেকার। এবার মানে 15 বুদ্ধি বেকার। এবার কথা হচ্ছে 15 কেন, এর নিচে যারা থাকে তারা কি বেকার না? এবার কথা হচ্ছে শিশু যারা 14 বছরের নিচে,
আমি তোমাদের সেই পলিটি পড়ানোর সময় ঠিক বলেছিলাম করা হয় যদি সেটা কোনো ঝুঁকিপূর্ণ কাজ না হয়। ঝুঁকিপূর্ণ কাজ হলে ধরো হ্যাঁ কয়লার খনিতে বা এইসব মানে সিমেন্ট ফ্যাক্টরিতে, হ্যাঁ এইসব তুমি কাজ না করতে পারো। হ্যাঁ এগুলো ঝুঁকিপূর্ণ কাজ। ওইসব ঝুঁকিপূর্ণ কাজ ছাড়া তুমি নর্মাল কাজ করতে বাবার দোকানে বসে তা এমনি নর্মাল করছে ডাল দাও এইসব করছে, সেটা কি ঝুঁকিপূর্ণ না? সেটা 15 বছরের নিচে। কিন্তু 15 বছর থেকে 59 বছর 60 ধরে রাখো তুমি, 59 15 বছরের নিচে থাকলে তুমি বেকার, আর 60 বছরের নিচে তুমি বছর উপরে তুমি থোড়ি 59 বছর 60 বছর রিটায়ার করে যায় মানুষ ওরা থোড়ি বেকার। সেটা ঠিক কথা। 60 বছরের উপরে যদি কাউকে কাজ করতে হচ্ছে না, সেটা মেন্টাল ওয়ার্ক হয় ঠিক আছে, যদি ফিজিক্যাল ওয়ার্ক হয় তাহলে সেটা তার ছেলেপুলের জন্য খুবই একটা লজ্জার ব্যাপার। তো সে তার বাবা তার মা এই বছর বয়সে তার এত বছর বয়সে তার কাজ করতে হচ্ছে। ফিজিক্যাল ওয়ার্ক মেন্টাল ওয়ার্ক দেখো, ফিজিক্যাল ওয়ার্ক আর মেন্টাল ওয়ার্ক মধ্যে তফাৎ। একটা লোক 60 বছর বয়স, তার অভিজ্ঞতা বহুত বেশি হয়েছে, সে যদি সেখানে কি কোনো একটা অফিসের দায়িত্ব সামলাচ্ছে, মেন্টাল ওয়ার্ক করছে, যেটা ফিজিক্যাল এসিতে বসে আছে নর্মাল বলেছে, তো সেটা ঠিক আছে, কেননা তার অভিজ্ঞতা এত বেশি যে সে কাজ করলে মানে প্রফিটই যাবে কোম্পানি। কিন্তু যদি তার মেন্টাল ওয়ার্ক করতে হচ্ছে, ধরো এখান থেকে মোট বইছে তার বছর বলছে, তো সেটা খুবই লজ্জাজনক। এটা হয়, এটা হচ্ছে তোমার হয়ে যায় এডুকেশনাল এমপ্লয়মেন্ট, বলো শিক্ষাগত বেকার বা শিক্ষাগত বেকার। একটা হয়ে যায় ফিকশনাল আনএমপ্লয়মেন্ট। ফিকশনাল বাংলা দেখো কি আছে, তোমার বুঝছিলাম বাংলা পড়ে যাবো, এই এক রকমের প্রবলেম। স্যার 2 নম্বরটা ডিস্টিংগুইশ ছিল। হ্যাঁ ডিস্টিংগুইশ। দেখলে কাল্পনিক কাল্পনিক বেকার তো ঠিক আছে, ইয়ে করার কি আছে। দেখো তোমার ফিকশনালি মনে রাখো, বলছে এই বেকারত্বটা কিরকম হয়। ধরো নোকিয়া 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 কোম্পানি আছে না, উদাহরণ দিই, নোকিয়ার একটা সিস্টেম ছিল সিম্বায়োটিক সিস্টেম বলে, সিম্বিওট বলে, সিম্বিওট এটা সিস্টেম ছিল। এখন এই সিস্টেমটা কনভার্ট হয়ে গেছে অ্যান্ড্রয়েড। ফোন 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 যে সিস্টেমটাতে চলে না, সেই সিস্টেমটা অ্যান্ড্রয়েড। ওই অ্যান্ড্রয়েড সিস্টেম আগে ছিল, নোকিয়া ছিল সিম্বিওটে। এবারে কথা হচ্ছে নোকিয়ার যত ফোন আছে না, সমস্ত কিছু সিম্বিওট মানে ওই সিস্টেমটা আছে, সাপের যে খেলাটা আছে রে, বড় হয়ে যায় না একটা গোল খেলে, হ্যাঁ একটা বড় মতো আছে, গোল খেললে আরো বড় হয়ে যায়। তাই ওই সিস্টেমটা চলে হচ্ছে সিম্বিওট সিস্টেম। আমাদের এখন ওটা এফআরআই হ্যাঁ ফ্রিকশনাল হ্যাঁ সেটা বলো, কাল্পনিক কথা বলবো, আমি তো ইমাজিনারি ভাবছি। ঘর্ষণমূলক বেকারত্ব কি হচ্ছে, সিম্বিওট থেকে অ্যান্ড্রয়েড হয়ে গেল, সমস্ত দুনিয়ার যত ফোন ছিল সমস্ত সিম্বিওট থেকে অ্যান্ড্রয়েড হয়ে গেল, নোকিয়া যায় না, নোকিয়া আমার সিম্বিওট ভালো। মানুষের চাহিদা কোথায় বেশি, অ্যান্ড্রয়েড। সিম্বিওটে কি আছে এখন, নোকিয়া পুরো কোম্পানিটা শেষ হয়ে গেছে। নোকিয়া ফোন দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় কম, তাও সেগুলি দেখা যায় যেগুলো অ্যান্ড্রয়েডে ট্রান্সফার হয়েছে। এখন সমস্ত ফোন অ্যান্ড্রয়েডে ট্রান্সফার হয়ে গেল, সমস্ত ফোন চলবে। নোকিয়া অ্যান্ড্রয়েডে ট্রান্সফার হতে পারলো না, নোকিয়া সিম্বিওট হয়ে গেল, নোকিয়া ধ্বংস হয়ে গেছে। তো নোকিয়াতে যারা কাজ করছিল, মানুষের এই যে এটা চেঞ্জ হয়ে গেছে, কি চাহিদা চেঞ্জ হয়ে গেছে, ডিমান্ড চেঞ্জ হয়ে গেছে। মানুষের ডিমান্ড ফার্স্টে সিম্বিওট ছিল, এখন অ্যান্ড্রয়েড হয়ে গেছে। তো চাহিদা চেঞ্জ হয়ে যায়, মানুষের চাহিদা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য যে বেকারত্ব তৈরি হয়, এদের চাহিদা তৈরি হয়ে গেছে, ফলে এখানে নোকিয়ার সিস্টেমে বেকারত্ব তৈরি হয়ে গেছে। নোকিয়াতে যারা কাজ করছিল তারা বেকার হয়ে গেল সব, তাদের যদি কোম্পানি না থাকে তারা তো সব বেকার হয়ে গেল। তো মানুষের চাহিদা পরিবর্তন হয়ে যাওয়ার জন্য যে বেকারত্ব তৈরি হয়, সেই বেকারত্ব বলে ফিকশনাল আনএমপ্লয়মেন্ট। এটা চাহিদা চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরো চা দোকান ছিল, এখানে একটা চা দোকান ছিল, চা দোকান দিতে মানুষের চা খেতে ভালো লাগছে না, কফি খাবো, এবারে ওর কাছে কফি নেই, তো বেকার হয়ে যাবে। মানুষের চাহিদা চেঞ্জ হচ্ছে বলে তো কি হয়ে যাচ্ছে। এবার কথা হচ্ছে আরেকটা জিনিস আছে, নতুন টেকনোলজি চলে আসার ফলে যে বেকারত্ব তৈরি হয় না, সেটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বা কাঠামোগত বেকারত্ব। আমি না এর একটা দিয়ে দেবো, তোমার পিডিএফ দিয়ে দেবো, দেখে নিচ্ছ।
স্ট্রাকচারাল স্ট্রাকচারাল বা কাঠামোগত বেকারত্ব কি হয় এতে? এই কাঠামোগত বেকারত্ব কি হয়? কিছুই না, টেকনোলজি চেঞ্জ হয়ে যাওয়ার ফলে। এই প্রথমে এখানে ধরো আমি মনে করো আমি চক ডাস্টার দিয়ে পড়াচ্ছি, চক ডাস্টার দিয়ে পড়াচ্ছে, তো ছেলেরা চক ডাস্টার দিয়ে পড়ছে। এবারে এখানে সমস্ত অনেক কোচিং সেন্টার আছে যারা চক ডাস্টার দিয়ে পড়াচ্ছে, সব কোচিং সেন্টার টেকনোলজি যেহেতু হয়ে গেছে, সবাই ডিজিটাল বোর্ড কিনবে, ডিজিটাল বোর্ডে এত সুন্দর টেকনোলজি এসিবিসি লাগিয়ে দিয়েছে, পড়াচ্ছে, ফলে সেম দাম হচ্ছে। তাহলে এখানে ছেলে থাকবে, সব আস্তে আস্তে সরে যাবে। টেকনোলজি যেহেতু চেঞ্জ হয়ে গেছে, চাহিদা অনুযায়ী চেঞ্জ হয়ে আসছে। আমাদের এখানকার যারা আছে তারা সব এই যে বেকারত্বটা তৈরি হয় সেটা হচ্ছে তোমার স্ট্রাকচারাল বেকারত্ব বা কাঠামোগত বেকারত্ব, স্ট্রাকচারাল অনেক। ঠিক আছে, হ্যালো স্যার এই স্ট্রাকচারের আরেকবার বলুন না এই বেকারত্বটা। বলছি ধরো বলছি বাবা রিচার্জ শেষ হয়ে ভাই। আচ্ছা কি বলছো? হ্যাঁ, স্ট্রাকচার কাঠামোগত বেকারত্ব, নতুন টেকনোলজি আপডেট হওয়ার ফলে যে বেকারত্ব তৈরি হয়, নতুন টেকনোলজি আপডেট হওয়ার ফলে পুরনো টেকনোলজির সাথে জড়িত যে মানুষগুলো যখন যে বেকারত্বের সম্মুখীন হয়, সেই বেকারত্বকে বলা হয় তোমার কাঠামোগত বেকারত্ব। কথা বলো না, বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা কি হয়ে গেছে? আচ্ছা আর একটা জিনিস দেখে নাও, একটা জিনিস বলে দিই তোমাদের। আগের ক্লাস থেকে আমি ন্যাশনাল ইনকাম শুরু করব, জাতীয় আয় শেষ হয়ে গেছে, আজকে পড়াবো চলে এসেছে। কি জানতে চাই? হ্যাঁ কি জানতে চাই? হ্যাঁ আচ্ছা, অনলাইনে কোশ্চেন আছে আরো, বলো। স্যার হ্যাঁ বলো। বলছি ওই সব বেকারত্বটা বুঝেছি, কিন্তু এই ঋতুগত বেকারত্বটা আরেকবার একটু বলবেন? কোনটা? ওই ফার্স্টে ঋতুগত বেকারত্বটা। ঋতু পরিবর্তন হওয়ার ফলে যে বেকারত্বের সৃষ্টি, পরিষ্কার কথা বলতে গেলে ঋতু পরিবর্তন হওয়ার ফলে যে বেকারত্ব তৈরি হয় সেটা হচ্ছে ঋতুগত বেকারত্ব। এবার কথা হচ্ছে, তোমাকে আমি উদাহরণ দিলাম, যেমন ধরো এই গরমকালে যারা জুস বেচছে তারা ঠিকঠাক ইনকাম করছে, কিন্তু শীতকালে তারা কি করবে? বেকার হয়ে গেল। তো ঋতু যেহেতু গরমকাল থেকে শীতকাল হয়ে যাওয়ার জন্য, ঋতু পরিবর্তন হয়ে যাওয়ার জন্য বেকার হয়ে গেল। ধান চাষ করার সময়, ধান চাষ ধরো বর্ষাকালে হচ্ছে, ধান চাষ যখন বর্ষাকালে হচ্ছে, বর্ষাকাল যখন গ্রীষ্মকাল হয়ে গেল বা শীতকাল হয়ে গেল, তখন ধান চাষ কোথায় হচ্ছে? বুঝছে না? বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তোমরা এই ক্লাসটা দেখো। যদি আজকের জিডিপি জিএনপি বা এনডিপি এনএনপি নিয়ে কারো কিছু সমস্যা হয়, তোমরা এই ক্লাসটা যতবার ইচ্ছে দেখবে, কিন্তু দেখবে ভালো করে জানো, ফর্মুলাগুলো যেন ঠিকঠাক থাকে। কেন পরীক্ষাতে তোমার ওই আমি তো এতগুলো কথা যেগুলো কোশ্চেন আমি বলছি, কোশ্চেন কিছুই না, জিডিপি না ওই ফর্মুলাটা দিয়ে দেবে। জিডিপি অর্থাৎ বলে দেবে, জিডিপি অর্থাৎ এই চারটে অপশন দিয়ে দেবে, জিডিপি ফ্যাক্টর কস্ট, জিডিপি মার্কেট প্রাইস, এগুলো ফর্মুলা না, চার রকমের কোনটা ট্যাক্স মাইনাস করে দেবে, প্লাস সাবসিডি করে দেবে, ওটা চেঞ্জ করে দেবে, চারটে ফর্মুলা দিয়ে দেবে। দাও কোনটা ঠিক মারো, যেটা এ বি সি ডি ঠিক করে দেবে। তামাম এরকম আর কিছু। ভাই বেকারত্ব যে কোশ্চেনগুলো হয়, যখন বলে দেবে যে চাহিদা কমে যাওয়ার ফলে যে বেকারত্ব তৈরি হয়, তাকে কি বেকারত্ব বলে? ফিকশনাল। ব্যাস, ও বেকারত্ব নিয়ে চিন্তা করলে বেকারত্ব আমি বিধিয়ে দিই। এরকম কোশ্চেন, চাহিদা কমে যাওয়ার ফলে যে বেকারত্ব তৈরি তাকে কি বেকারত্ব বলে? কোনো কাঠামোগত বেকারত্ব, ফিকশন ঘর্ষণমূলক বেকারত্ব, শিক্ষাগত বেকারত্ব, চারটে বেকারত্ব দিয়ে দিল। ওটা কি মারো কোশ্চেন এরকম বেকারত্ব। হ্যাঁ আচ্ছা, ওই কাঠামোগত কোশ্চেন এরকম হয়। চলো বলে আজ এখন থাক, আগের ক্লাসে ন্যাশনাল ইনকাম শুরু করবো। জানা